তোমরা যারা জয়েন করছো তারা সাউন্ড এবং ভিডিও সব কিছু পারফেক্ট আছে কিনা একটু কমেন্ট করো। আর সবাই একটু মাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও এবং সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সবাই সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো, আমরা এক্ষুনি শুরু করে দিব। ওকে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, শুরু করার প্রথমে আমরা আমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা লাস্ট এই ম্যাথটা 4.18 এটা করাতে যে আমাদের এই যে কারেন্ট চলে যাওয়ার কারণে আর করানো হয় নাই, যদিও আমার ওই দিনের এটা লাস্ট ম্যাথ ছিল। তো সেই ম্যাথটা আমরা আজকে করাই দিব। তো এই ম্যাথটা করার পরে এই হোমওয়ার্কগুলো লাস্ট ক্লাসে দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেওয়া হয়নি। তো আজকে আমি বলে দিই, এখানে হচ্ছে যা যা হোমওয়ার্ক দিচ্ছি সবগুলাই হচ্ছে আমরা করাই ফেলছি। এর মধ্যে কিছু কিছু আছে আমি ডিরেক্টলি তোমাদেরকে করাই দিছি, আর কিছু কিছু আছে হচ্ছে তোমাদেরকে করাই দিই নাই, কিন্তু যা যা করাইছি তার মধ্য থেকে তোমরা পারবা। তাহলে আসলে তপন স্যারের বইয়ে যদি যাও, তপন স্যারের বইয়ের গাণিতিক উদাহরণে যদি তোমরা যাও, আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তপন স্যারের বইয়ের যে গাণিতিক উদাহরণের মধ্যে আমাদের 4.1, 4.2, 4.3, 4.4 এগুলো হোমওয়ার্ক। 4.4 পরে 4.6 বাদ আমরা পরে করাবো, ডিরেক্টলি 4.7 হোমওয়ার্ক। 4.7 পরে ডিরেক্টলি 4.15 হোমওয়ার্ক, এরপরে ডিরেক্টলি 4.16 হোমওয়ার্ক, এরপরে 4.18 করাই দিব। 4.18 মতো করে 4.19 এই দুইটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এরপর আমরা আসি 4.20, এগুলো হচ্ছে সৃজনশীল। 4.20 একটা সৃজনশীল আছে। তার আগে আমরা একটা কথা বলে রাখি, তপন স্যারের বইতে সৃজনশীলে যেরকম ক খ লেখছে, এই ক খ এর মিনিং হলো সৃজনশীলের গ এবং ঘ। তো তপন স্যারের বইয়ে যেহেতু ক এবং খ আছে, ক মিন্স 3 নম্বরের প্রশ্ন, খ মিন্স 4 নম্বরের প্রশ্ন। তো আমি তপন স্যারের বই অনুযায়ী লিখছি, যেহেতু ওই বই থেকে তোমরা দেখবা। তাহলে 4.20 ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন পুরোটাই করবা। 4.21 এক্ষেত্রে কুমিল্লা বোর্ড 2015 শুধুমাত্র খটা করব, এর মানে সেকেন্ডটা করবা, প্রথমটা না। 4.24 ঢাকা বোর্ড 2016, তার মধ্যে শুধুমাত্র ক করবা। 4.25 কুমিল্লা বোর্ড 2016, তার মধ্যে শুধুমাত্র খ করবা। 4.26 বরিশাল বোর্ড 2016, সিলেট বোর্ড 2016 পুরোটা করবা। 4.28 হচ্ছে বরিশাল বোর্ড 2017, সেটাও করবা। 4.29 মাদ্রাসা বোর্ড 2018, সেটাও তোমরা সলভ করবা। তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের তপন স্যারের বই অনুযায়ী আমরা যে উদাহরণগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার আসো আমরা এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা গতদিন আমরা সলভ করতে যাই, আসলে শেষ পর্যন্ত সলভ করতে পারিনি, এর আগে আমাদের ইন্টারাপশন হয়ে গেছিলো। তো আমরা আজকে এই ম্যাথটা দিয়ে শুরু করি। এই ম্যাথটা আসছিল সাস্টে।
এটা ছিল সাস্টে 4-5 সেশনে, ইভেন হুবহু সেম টাইপসের একটা ম্যাথ আসছে তোমার বুয়েটে আসছিল 16-17 সালে, এই টাইপসের একটা ম্যাথ বুয়েটেও আসছিল, মানে এটা না বাট এই টাইপসের একটা ম্যাথ, অর্থাৎ কনসেপ্ট এটা জানলে আমরা পারবো এই ধরনের একটা ম্যাথ, এবং এটা সৃজনশীলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো আমরা একটু শুরু করি। তাহলে আসো তোমাদের কি বলা হলো হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন প্রোটনকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের একটি কক্ষপথে এত বেগে আবর্তন করে। তাহলে আমাকে বললো কোন ধরনের পরমাণু? হাইড্রোজেন পরমাণু। তাহলে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু যদি আমরা নিই, তার সেন্টারে কি আছে? হাইড্রোজেন পরমাণুতে সেন্টারে আমাদের একটা প্রোটন থাকে। তাহলে আমাদের ভিতরে আমার একটা কি আছে ভাই? এখানে আমার একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, আর বাইরে কি আছে ভাই? একটা ইলেকট্রন আছে। তাহলে এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনটা আমার আবর্তন করে, প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনটা আবর্তন করে। এখন প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন কেমন পথে আবর্তন করে? আমরা জানি কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যেহেতু প্রোটন নিউক্লিয়াসকে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনগুলা বৃত্তাকার, উপবৃত্তাকার যে কোনো শেপে আমাদের ভ্রমণ করতে পারে। কিন্তু এখানে আমাকে বলেছে কি প্রোটনকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের একটি কক্ষপথে, এর মানে সবসময় একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করতেছে। তো সবসময় যদি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ মেনটেন করে, দ্যাট মিনস এটা হচ্ছে বৃত্ত। তাহলে আমরা বলতে পারি বৃত্তাকার পথে, এবং এই ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 5.3 × 10⁻11 মিটার। এবং আমরা জানি কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ভ্রমণ করে তার প্রত্যেকটা বিন্দুতে ব্যাগের দিক হচ্ছে তার স্পর্শক বরাবর। তাহলে এখানে স্পর্শক বরাবর ব্যাগের দিক হচ্ছে v, এবং এখানে ভ্যালোসিটি হচ্ছে v। এই v এর মানটা দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া আছে এত ব্যাসার্ধের একটি কক্ষপথে এত ব্যাগে আবর্তন করে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড এত ব্যাগে কি করে? আবর্তন করে, এত বেগে আবর্তন করে। এবার বলল প্রোটনের অবস্থানে, প্রোটন কোথায় অবস্থান করে? কেন্দ্রে। প্রোটন কোথায় অবস্থান করে? কেন্দ্রে। প্রোটনের অবস্থানে এটি কত মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। দ্যাট মিনস এই যে তার কেন্দ্র, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি এর মান কত সেটা আমাকে প্রশ্ন করলো। এখন এবার আমার এখানে যেহেতু কেন্দ্রে বলছে, আমার মাথায় একটা কমন কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে কি কোন আমাদের যদি এরকম হয় ভাইয়া, কোন একটা তার যদি থাকে, এটা যদি কোন একটা তার হয়, কোন একটা তার যদি থাকে, এই তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ আই হয়, তারের যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এর মান আমরা যে বের করি, এই বি বের করার একটা ফর্মুলা আছে। এখন ওই ফর্মুলা আমরা জানি μ0I / 2r, যেখানে আর মান হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখন আমার কথা হচ্ছে এটা আমরা বুঝলাম, এখানে তো আমাকে তড়িৎ প্রবাহ হচ্ছে বলে নাই। এবার আসো তড়িৎ প্রবাহ বলতে আসলে আমরা কার প্রবাহ বুঝি? ইলেকট্রন, বা আমাদের ধনাত্মক আধানেরও বলি, ইলেকট্রনেরও বলি। প্রকৃতপক্ষে আমাদের ইলেকট্রনের প্রবাহ। তবে আমরা আগে চলতড়িৎ এগুলো ব্যাখ্যা করছি কেন আমরা বলি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ধনাত্মক আধানের প্রবাহ, কিন্তু আলটিমেটলি ইলেকট্রনের প্রবাহ, সেগুলো তোমরা জানো। এখন আমার কথা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে হচ্ছে এখানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি এক কথায় বলতে পারবো, যেহেতু বৃত্তাকার পথে আমাদের ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, তার একটা ব্যাগ আছে, আর আমরা জানি প্রবাহিত ইলেকট্রন কি তৈরি করে? বিদ্যুৎ তৈরি করে। তাহলে ইলেকট্রনটা যেহেতু প্রবাহিত হচ্ছে, তাহলে তার বিপরীত দিকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেটা ইলেকট্রনের ব্যাগের উপর ডিপেন্ড করে, যাকে আমরা বলি তাড়ন ব্যাগ। তো আমার কথা হচ্ছে ইলেকট্রনটা তো আমার ঘুরতেছে, ইলেকট্রনটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরে, এখানে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেটাও বৃত্তাকার পথে। তাহলে আমরা বলতে পারি, ধরে নিলাম এখানে উৎপন্ন তড়িৎ প্রবাহ আই। যদি উৎপন্ন তড়িৎ প্রবাহ আই হয়, তাহলে আমরা বলতে পারি ভাই আমরা যদি সলিউশন করতে যাই, তাহলে এখানে আমার চৌম্বক ক্ষেত্র বি এর মান কত আসবে? বি = ভাইয়া μ0I / 2r আমরা বলতে পারি। এখন প্রশ্ন হলো এখানে আমার কি কি জানা আছে? তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে তড়িৎ প্রবাহ μ0 এর মান তো তুমি মুখস্থ জানো 4π × 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর তড়িৎ প্রবাহ তুমি জানো না, তুমি জানো আর এর মান দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে এইখানে সব জানি, শুধুমাত্র আই জানি না। এই আইটা আমরা কোত্থেকে পাবো? এবার আসি আই এর আমাদের কোনো ফর্মুলা আছে কিনা। দেখো আমরা চলতড়িতে পড়ছিলাম, আমাদের আই হচ্ছে আমাদের Q/T। এটা আমরা চলতড়িতে পড়ছিলাম, I = Q/T। এখন আমার প্রশ্ন হলো I যদি Q/T হয়, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে ভাইয়া আধানের পরিমাণ।
এখন এই আধান মানে কোন আধান? এই আধান মানে যে আধানটা আমাদের কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এখন যদি 10টা ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে এই আধানটা হচ্ছে 10টা ইলেকট্রনের আধান, আর একটা যদি প্রবাহিত হয় একটার আধান। তো আমার এখানে কয়টা প্রবাহিত হচ্ছে? একটা। এর মানে ওই একটা ইলেকট্রনের আধান হচ্ছে কিউ। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই একটি ইলেকট্রন আধান কিউ, এটাও আমরা জানি না কার মান? এই টি এর মান। টি এর মানটা আমরা জানি না। এখন আমরা জানি টি, তাহলে ইলেকট্রনটা তো আমাদের এটা সমদ্রুতিতে ঘুরতেছে, যেহেতু একটা ব্যাগের মান দেওয়া আছে, নির্দিষ্ট ব্যাগে ঘুরতেছে, তাহলে আমরা সমবেগের ফর্মুলা কি জানি? এস ইকুয়ালস টু বিটি। তাহলে আমরা এখান থেকে বলতে পারো টি ইকুয়ালস টু কত? এস ডিভাইডেড বাই ভি। ব্যাগ অলরেডি দেওয়া আছে, এবার আসি এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে তোমরাই চিন্তা করো, ইলেকট্রনটা যদি এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করে সম্পূর্ণটা ঘুরে আসতে কত দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই ভাইয়া টোয়াইস বাই আর পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এর মানে এস ইকুয়ালস টু আমরা টোয়াইস বাই আর বলতে পারি। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে কত? টোয়াইস বাই আর ডিভাইড বাই ভি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আর এর মান আমার জানা আছে, টোয়াইস বাই কনস্ট্যান্ট জানা আছে, বি এর মান জানা আছে। এই দুইটা বসালে টি এর মান পাবো। টি এর মান জানলে কিউ এর মান জানা আছে, তাহলে আমরা এখান থেকে আই পাবো। আই এর মান জানলে আর এবং মিউ এর মান জানা আছে, বি এর মান পাবো। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি? তাহলে ভাই টি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস বাই আর ডিভাইড বাই ভি। তাহলে আমরা একটু সাজায় লিখি। যদি লিখি তাহলে আমরা বলতে পারি কি? তাহলে প্রথম কথা টি ইকুয়ালস টু কত? টোয়াইস বাই আর ডিভাইডেড বাই ভি। এরপর হচ্ছে আই ইকুয়ালস টু কত? কিউ ডিভাইডেড বাই টি। তাহলে টি এর মান যদি এখানে বসাই দিই তাহলে আমাদের টিটা যেহেতু ভাগাকার আছে উল্টে যাবে, উল্টে গেলে বিটা উপরে চলে আসবে, টোয়াইস বাই আর নিচে গেল। এখন এই আইটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা জানি বি ইকুয়ালস টু কত? মিউ নট ডিভাইড বাই টোয়াইস আর ইন্টু আই এর মান কত? কিউবি ডিভাইড বাই টোয়াইস বাই আর। তাহলে আমরা এক কথায় বলতে পারি বি ইকুয়ালস টু কত? মিউ নট ডিভাইড বাই টোয়াইস আর ইন্টু কিউ বি ডিভাইড বাই টোয়াইস বাই আর। খেয়াল করে দেখো, সবগুলো জিনিস আমরা জানি, মান বসালে তুমি আনসার পেয়ে যাবে। সবগুলো এসে এককে বসাইতে হবে। তাহলে এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। এগুলোতে অনেকে ঝামেলা করে ফেলে, বলে যে ভাইয়া এই চ্যাপ্টারে তো এই ধরনের ম্যাথ নাই। আসলে জিনিসটা হচ্ছে ম্যাথ এই ধরনের আছে, কিন্তু কথা হচ্ছে কনসেপ্টটা নাই। কনসেপ্টটা হচ্ছে গতিবিদ্যার কনসেপ্ট। তো গতিবিদ্যার কনসেপ্ট তোমার এখানে ঢুকাইতে হবে। তাহলে আমি কি বলতেছি, আগে যতগুলো দেখছিলাম বায়োট-স্যাভার্টের সূত্রে যে আমরা অ্যাপ্লিকেশন, সেখানে সব জায়গায় দেখা গেছিলো আয়ের মান দেওয়া ছিল অথবা বের করতে বলছিল, কিন্তু এভাবে বের করা লাগে না, অন্য সব জিনিস দেওয়া ছিল। কিন্তু এখানে হচ্ছে আমার আয়ের মানটা বের করতে হচ্ছে কিউ বাই টি দিয়ে, টি এর মানটা বের করতে হচ্ছে এস বাই বি দিয়ে। এস এর মান হচ্ছে পুরোটা অতিক্রম করছে মানে টোয়াইস বাই আর, বি এর মান দেওয়া আছে। ক্যালকুলেশন করলে তুমি চুম্বক ক্ষেত্র বি এর মানটা পেয়ে যাবা। তাহলে এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাও। এই ম্যাথটা সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানো। আমি যথেষ্ট ইজি মেথডে করাচ্ছি বা যথেষ্ট ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে তোমাদের কোনো কনফিউশন সৃষ্টি না হয়। কারণ এই ধরনের ম্যাথগুলোতে অনেক একটু কনফিউজড হয়ে যায়, এবং এই ধরনের ম্যাথগুলো দেখা যায় তোমার সৃজনশীল এবং অ্যাডমিশনও খুব বেশি আসে। সবাই একটু রেসপন্স করিও, সব কিছু বুঝে গেছে কিনা। জি ভাইয়া বুঝে গেছে। বুঝে গেলে হচ্ছে আমাদের ম্যাথ এতটুকু পর্যন্ত। এবার আমরা নতুন কনসেপ্টে যাব, অ্যাম্পিয়ারের সূত্র। ওকে, যেহেতু সব কিছু বুঝে গেছে, এবার তাহলে আমরা নতুন কনসেপ্টে যাব। তার আগে আশা করি তোমরা স্ক্রিনশট এতক্ষণ তুলে ফেলছো, যে আমাদের স্ক্রিনশট তুলে নিতে হবে এই জিনিসটা। এখন আমরা নতুন টপিক্সে যাব, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে আসো, অ্যাম্পিয়ারের সূত্র আমরা গত ক্লাসে বলছিলাম ভাইয়া, অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা যে কাজটা করব, আমরা যেরকম তোমার একটা লম্বা সোজা তারের জন্য আমরা বায়োট-স্যাভার্টের সূত্র অ্যাপ্লাই করছিলাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, দেখো আমাদের বায়োট-স্যাভার্টের সূত্র যেটা, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমরা কিন্তু বের করছিলাম এরকম লম্বা সোজা একটা তার যদি থাকে, তার থেকে নির্দিষ্ট দূরত্ব যদি এ হয়, এই তার থেকে নির্দিষ্ট দূরত্বের চৌম্বক ক্ষেত্র যে বি, এই চৌম্বক ক্ষেত্র বি এর মান হচ্ছে মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস বাই এ, যদি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই হয়। এটা আমরা বায়োট-স্যাভার্টের সূত্র দিয়ে প্রমাণ করছি, কিন্তু মনে আছে এটা কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করছিলাম, যদিও আমাদের প্রমাণগুলো লাগে না, তাও আমরা দেখাইছিলাম বোঝার সুবিধার্থে। তাহলে ওই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের লম্বা ইন্টিগ্রেশনের মাধ্যমে করছি, অনেক লম্বা ইন্টিগ্রেশনের মাধ্যমে করছি। এখন আমার কথা হচ্ছে, যদি আমি এই জিনিসটাকে সহজে ইন্টিগ্রেশন করতে পারি, মানে ওইরকম জটিল ইন্টিগ্রেশনে না যাইয়া সহজে যদি করতে পারি, তাহলে আমাদের জন্য নিশ্চয়ই এটা আরও সুবিধাজনক। ওই সহজ ইন্টিগ্রেশনটা আমার ইমপ্লিমেন্ট করছে অ্যাম্পিয়ার। তাহলে ওইটাকে আমরা বলি কি ভাই, অ্যাম্পিয়ারের সূত্র। এর মানে তুমি আগের কাজগুলো করতে পারবা,
তবে এবার কি কোন প্রসেসে করবা, ইজি প্রসেসে করবা, এবারে ইন্টিগ্রেশন করবা, কিন্তু এবারে ইন্টিগ্রেশনটা হবে খুবই ইজি, কয়েক লাইনের ইন্টিগ্রেশন। আগে আমার পুরা কয়েক পেজের ইন্টিগ্রেশন হয়ে গেছিলো, অনেক বড়, বুঝতে সমস্যা, অনেক কঠিন, কিন্তু এবার হচ্ছে আরও সহজে করে ফেলা যাবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি অ্যাম্পিয়ারের সূত্র। তো আসো অ্যাম্পিয়ারের সূত্রটা আমাদের কি সেটা আমরা না জেনে আমরা দেখি অ্যাম্পিয়ারের সূত্রটা কীভাবে আসছে। তো কীভাবে আসছে যদি জানি তাহলে সেখান থেকেই বলে দিতে পারবো অ্যাম্পিয়ারের সূত্রটা কি। তো আমরা দেখি, তাহলে আমরা পড়বো কি ভাইয়া, আমরা পড়বো হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র, তো এটা আমার বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদের বায়েট-স্যাভার্ট, এটা হচ্ছে আমাদের বায়েট-স্যাভার্ট। তো অ্যাম্পিয়ারটা যদি আমরা দেখি, বিজ্ঞানী অ্যাম্পিয়ার কি বলে, তুমি বিজ্ঞানী অ্যাম্পিয়ারের মতে তোমার এরকম যখন একটা তার আসে, তুমি তো বলতেছো ভাইয়া কোনো একটা তার, এটা কিন্তু লম্বা সোজা তার, তাহলে উনিও নিল কি একটা লম্বা সোজা তার, উনি বললো আমার যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই। এবার তুমি চুম্বকের কনসেপ্ট দিয়ে জানো ভাইয়া, তুমি চুম্বকের কনসেপ্ট দিয়ে জানো কি কোনো একটা তার যদি এরকম থাকে, ওই তারের চারদিকে একটা কী সৃষ্টি হয়, আমাদের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এরকম বৃত্তাকারে, এরকম বৃত্তাকারে একটা কী সৃষ্টি হয় ভাইয়া, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমার তারের চারদিকে কিন্তু এরকম বৃত্তাকারে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই তার থেকে তার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি আর, এই দূরত্বটাকে আমরা নাম দিচ্ছি কি আর। তাহলে এই পয়েন্টে আমরা মনে করো চৌম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছি, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে যাচ্ছি। তো আমরা জানি যদি এইদিকে তড়িৎ পাওয়া হয় চৌম্বক ক্ষেত্র এভাবে ঘুরে, তাহলে আমাদের এইভাবে ঘুরলে আমরা বলতে পারি এখানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এই বরাবর। এখন আসো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি আমাদের ওই বরাবর হয়, আর এখানে যে এই বৃত্তাকার পথটা তার ব্যাসার্ধ আর দিলাম, এখানে যেটা আর মানে তার থেকে দূরত্ব, এখানে তাকে আমরা এ বলতেছি, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি, ওকে বুঝলাম ভাইয়া। এখন আসো তারের প্রত্যেকটা অংশ এক একটা দৈর্ঘ্য না, যেমন আমি যদি এখানে চিন্তা করে দেখি, এটাকে একটু অন্য 3 ডাইমেনশনে আঁকা ট্রাই করি। এখন তুমি যদি চিন্তা করো ভাই এই পয়েন্টে, এই তারের কিন্তু দেখো এই চারদিকে এরকম বৃত্তাকারে আছে, তাহলে এখান থেকে এই দূরত্ব যে কথা, এই দূরত্ব সেম কথা, এই দূরত্ব যে কোনো দূরত্ব সেম কথা। তাহলে তুমি যদি এই পয়েন্টটা নাও, তাহলে আমরা যদি বলি তড়িৎ প্রবাহ বা এই দিকে, তাহলে এখানে আমাদের চৌম্বক ক্ষেত্র বিয়ের ডিরেকশনটা হচ্ছে কোন দিকে, এই দিকে, আর এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। আমি তো 3 ডাইমেনশনালি বোঝানোর ট্রাই করতেছি, তাহলে আশা করি বুঝতে পারতো 3 ডাইমেনশনালি এটা। এবার আসো আমাদের এখানে একটা দৈর্ঘ্য আছে না, এই যে এই পুরা তারের এই পুরা বৃত্তাকার পথের যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটাকে বললাম L = 2 পাই r। তাহলে ক্ষুদ্রাকার যদি একটা দৈর্ঘ্য নিই, এই ক্ষুদ্রাকার দৈর্ঘ্যটাকে আমরা বলতে পারি কি dl। এই ক্ষুদ্র দৈর্ঘ্যতে একটা দিক আছে না, দিক কোন দিকে আমরা জানি, আমাদের চৌম্বক ক্ষেত্র যেদিকে এটা দিকটাও সেম দিকে, তাহলে আমরা বলতে পারি ওই চৌম্বক ক্ষেত্রের সাথে একই দিক হচ্ছে এই dl ভেক্টরের দিক, আর এটা হচ্ছে b ভেক্টর। এগুলো আমরা আগে থেকেই জানি। এখন আমার কথা হচ্ছে বিজ্ঞানী বায়েট-স্যাভার্ট বলতে চাচ্ছে কি, বলতে চাচ্ছে উনি বলতে চাচ্ছে তোমরা জানো B is proportional to 1/r, জানো কি না, জানো। কেন? কারণ আমাদের এই r মানে হচ্ছে আমাদের দূরত্ব, অর্থাৎ আমাদের তার থেকে যত বেশি দূরে যাবা চৌম্বক ক্ষেত্রের মান তত কী হবে, কমবে। অর্থাৎ এই বৃত্তাকার পথের চৌম্বক ক্ষেত্রের মান যা পাবা, এই বৃত্তাকার পথে চৌম্বক ক্ষেত্রের মান আরও কী হবে, কম হবে। তাহলে আমরা বলতে পারি এখানে বি আরও কি কম, এরপরে আরও দূরে গেলে বি আরও কম, তাহলে আমরা জানি এটা ব্যস্তানুপাতিক। এবং উনার মতে বি ইজ প্রপোর্শনাল টু আই। আমরা জানি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যত বেশি হবে আমার ওইখানে চৌম্বক ক্ষেত্র তত দৃঢ় হবে। তাহলে আমরা বলতে সমানুপাতিক, তাহলে দুইটাকে একসাথে করে বলা যায় বি ইজ প্রপোর্শনাল টু আই ডিভাইডেড বাই আর। এখন সমানুপাতিক চিহ্ন দিলে এটা কনস্ট্যান্ট ধ্রুবক কে বসানো হয়, আই ডিভাইডেড বাই আর। এখন এই কেটা কত, এই কেটা তোমরা বুঝতেই পারতেছো। দেখো এটা যেহেতু এটা মানে কি, এটা মানে হচ্ছে লম্বা সোজা একটা তার থেকে একটা দূরত্ব চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা তার জন্য ফর্মুলা কি ছিল বলো তো, তার জন্য ফর্মুলা ছিল μ0 I ডিভাইড বাই 2 পাই a। যদি দূরত্ব r হয় তখন বলতে পারবো না μ0 I ডিভাইডেড বাই 2 পাই r বলা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে I ডিভাইডেড বাই rটা আছে, এই অংশটা একটা কি কনস্ট্যান্ট না, তাহলে আমরা বলতে পারি এখানে কনস্ট্যান্টের মানটা কার মান হওয়ার কথা, μ0 বাই 2 হওয়ার কথা। তো আমরা সেটাই বসাচ্ছি যে আমাদের এখানে কে এর মান হচ্ছে μ0 ডিভাইড বাই 2 পাই ইন্টু I ডিভাইডেড বাই r। এখন এখান থেকে আমরা বলতে পারতেছি কি, এখান থেকে আমরা বলতে পারতেছি হচ্ছে আমাদের উপরে হচ্ছে μ0 I, নিচে হচ্ছে 2 পাই r। এখন আমি বজ্রগুণন করি, বজ্রগুণন করলে বলা যায় b ইন্টু
টোয়াইস বাই আর ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। এখন এখানে খেয়াল করো বি ইন্টু এটা কিন্তু আমার দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য এল হলে এল ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্র বি ইন্টু তার চারদিকে দৈর্ঘ্যটা। এখন আমার কথা হচ্ছে এটা তো একটা ভেক্টর, ভেক্টর প্রত্যেকটা পয়েন্টের দিক চেঞ্জ করতেছে, যেহেতু প্রত্যেকটা পয়েন্টের দিক চেঞ্জ করতেছে তাহলে আমার কি করতে হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হবে। তাহলে আমি কি করব, পুরো অংশটা না নিয়ে এরকম ক্ষুদ্র একটা অংশ নিলাম, তাহলে ক্ষুদ্র একটা অংশ নিলে আমার চৌম্বক ক্ষেত্র আসবে বি আর আমাদের দৈর্ঘ্যটা হবে ডিএল, এল এর জায়গায় কি হবে ডিএল। তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য এটাকে বলতে পারি বি ইন্টু ডিএল, বি ইন্টু ডিএল। এখন আমাদের যদি এদেরকে আমরা ভেক্টর আকারে লিখি আলটিমেটলি আমাদের এখানে যে জিনিসটা হয়, তুমি যদি এখানে বি ইন্টু ডিএল আছে, ওকে, এই বি ইন্টু ডিএলকে যদি তুমি লেখো বি ইন্টু ডিএল কস থিটা, তাও তো কোনো সমস্যা নাই, না ভাইয়া সমস্যা নাই। কেন? কারণ এখানে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, এর মানে কস 0 ডিগ্রি বলা যায়, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এক কথা আমরা বলতে পারবো বি ডিএল বলা যে কথা, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর বলাও সেম কথা। আসলে সত্যি কথা বলতে এটা কি হবে, সবসময় বি ভেক্টর ডট ডিএল ভেক্টর হবে। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিবেচনা করলে কোনটাও তো বিবেচনা করতে হয়, বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ, তখন এটা কোন সূত্র মেনটেন করে, কোসাইন সূত্র, ডট গুণন মেনটেন করে। এখন আমার কথা হচ্ছে এই বি ইন্টু ডিএল এটা কিন্তু পুরাটা না, এটা হচ্ছে ছোট্ট একটা অংশের জন্য, এটা হচ্ছে কি ছোট্ট একটা অংশের জন্য, শুধুমাত্র এই পয়েন্টের জন্য। তাহলে পুরাটা যদি নিই তাহলে এটাকে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ বি ইন্টু ডিএল বলা যায় কি না? তাহলে আমরা বলতে পারি এই জিনিসটাকে আমরা যদি বলি তাহলে এটা ছিল কি, পুরাটা না নিয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিলাম, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্রকে ভেক্টর আকারে লিখলাম, এই পুরা জিনিসটাকে আমরা এভাবে লিখলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি যে এখানে ডট গুণন দিছেন এটা তো ক্রস গুণনও দিতে পারতেন, আপনি ক্রস গুণন চিন্তা করতে পারতেন না, কেন ডট গুণন চিন্তা করলেন? আমি ডট গুণন চিন্তা করলাম একটাই কারণে, আচ্ছা ভাইয়া এই পাশ আর এই পাশ কেমন, সমান তো, জি ভাইয়ের সমান, তাহলে এই দিক যদি ভেক্টর হয় এদিকেও ভেক্টর, এদিক যদি স্কেলার হয় এদিকেও স্কেলার। এখন আমি জানি চুম্বক ক্ষেত্রে বি একটা ভেক্টর রাশি, আবার এল একটা ভেক্টর রাশি, দুইটা আমার ভেক্টর রাশি, আর ডান দিকে কি আছে, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, মিউ নট তো একটা কনস্ট্যান্ট, তাহলে ডান দিকে স্কেলার রাশি, তাহলে দুইটা ভেক্টরের কোন গুণনে আমার স্কেলার হবে, অবশ্যই ডট গুণনে, ওই কারণে এদেরকে আমি ডট গুণন দিলাম বি ভেক্টর ডট ডিএল ভেক্টর। এখন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর যখন দিলাম, ডিএল তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, একেবারে ছোট্ট একটা অংশ, তাহলে পুরোটা পাইতে হলে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এবার আসো ইন্টিগ্রেশনের কাহিনী আছে। ইন্টিগ্রেশনের কাহিনী কি ভাইয়া, ইন্টিগ্রেশনের কাহিনীটা খেয়াল করো। মনে করো আমি কোনো একটা লাইন বরাবর এভাবে গেলাম, কোনো একটা লাইন বরাবর যখন এভাবে গেলাম, এই ইন্টিগ্রেশনটাকে আমরা বলি লাইন ইন্টিগ্রাল। কি বলি, লাইন ইন্টিগ্রাল, মানে লাইন বরাবর ইন্টিগ্রেশন করলাম, অথবা বাংলায় বলা হয় রেখা যোগজ, রেখা যোগজ। এখন যদি আমার এই পথটা দেখতে এরকম হয়, এটাকে আমরা বলি কি আবদ্ধ না, আবদ্ধ না। তাহলে দেখো এখানে যদি আমরা বলি ভাই আমার এখানে কোন একটা বিন্দুতে বি আছে, এখানে ডিএল আছে, তখন আমার হবে ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর। আর আমি যখন বলি এখানে কোন একটা বিন্দুতে আমার বি আছে, এখানে ডিএল আছে, এবার দেখো এই পুরা পথটা, এটাও একটা রেখা, এটাও লাইন ইন্টিগ্রাল, কিন্তু পথটা কি আবদ্ধ না, আবদ্ধ তো, হ্যাঁ। এরকম আবদ্ধ পথ বরাবর যখন ইন্টিগ্রেশন করি তখন আমরা এরকম একটা গোল চিহ্ন দিই। তাহলে খেয়াল করো এটার পার্থক্য বুঝছো, দুইটাই আমার রেখা বরাবর যায়, ওই কারণে এটাকে আমরা বলি রেখা যোগজ। তাহলে আমি আবারও বলতেছি, এটা বলার সেম কথা, তবে এটা দ্বারা আমরা স্পেশালি বুঝাই দিই ওইটা শুধুমাত্র আবদ্ধ পথের ক্ষেত্রে প্রযোজ্য। কোন পথের ক্ষেত্রে প্রযোজ্য, আবদ্ধ পথের ক্ষেত্রে প্রযোজ্য। এবং বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা যদি কোনো কিছু করি, বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা যা কিছু করব ওই সব কিছু কার জন্য প্রযোজ্য, আবদ্ধ পথের জন্য প্রযোজ্য। ওই কারণে আমরা বলি আমাদের ইন্টিগ্রেশন অফ ভি ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই, এবং এখানে আমরা কি করে দিই, একটা গোল চিহ্ন দিই। এই গোল চিহ্ন দ্বারা কি মিন করে, এই গোল চিহ্ন দ্বারা মিন করে আমরা যে ইন্টিগ্রেশন করব, এই ডিএল মানে কি একটা দৈর্ঘ্য না বা একটা রেখা না, তাহলে আমরা বলতে পারবো চৌম্বক ক্ষেত্রের কেমন সমাকলন,
রৈখিক সমাকলন। কেমন সমাকলন? রৈখিক সমাকলন। তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু একটা রেখা বরাবর, এটাকে আমরা বলি রৈখিক সমাকলন। কার রৈখিক সমাকলন? কাকে সমাকলন করতেছি? সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন আর কি, ইন্টিগ্রেশনে বাংলা। তাহলে কাকে সমাকলন করতেছি? বিকে। বি মানে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রের কেমন সমাকলন? রৈখিক সমাকলন। চৌম্বক ক্ষেত্রে কেমন সমাকলন? রৈখিক সমাকলন। তাহলে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন কেমন পথ বরাবর? আবদ্ধ পথ বরাবর। কারণ আবদ্ধ পথ না হলে হবে না। তাহলে কোনো আবদ্ধ পথে তাহলে আমরা বলতেছি কি, কোনো একটা আবদ্ধ পথে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন কার সমান? মিউ নট এর আই, আমাদের তড়িৎ প্রবাহের কত গুণ? তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটাকে আমরা বলি অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্র কি? বিজ্ঞানী অ্যাম্পিয়ার বলল কোনো একটা আবদ্ধ পথ যদি আমরা নিই, ওই আবদ্ধ পথে যে রেখাটা আছে ওই রেখা বরাবর ইন্টিগ্রেশন করলে আমরা তাকে বলি কি? আমাদের রৈখিক সমাকলন। রেখা বরাবর, ওই কারণে বলতেছি রৈখিক, আর ইন্টিগ্রেশনে বাংলা হচ্ছে সমাকলন। তাহলে বলতেছি কেমন সমাকলন? রৈখিক সমাকলন। কোন বরাবর? আবদ্ধ পথ বরাবর। তাহলে কোন একটা আবদ্ধ পথ বরাবর রৈখিক সমাকলনের মান তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটা হচ্ছে আমার অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে পরীক্ষায় যদি বলা হয় অ্যাম্পিয়ারের সূত্র কোনটি, এটাই হচ্ছে আসলে আমার মেন অ্যাম্পিয়ারের সূত্র। আমরা ডাইরেক্টলি প্রমাণ করে দিলাম যে অ্যাম্পিয়ারের সূত্র আমার এটা। তাহলে অনেকে এই কথাটা বুঝে না, কেন রৈখিক সমাকলন বললো, কেন আমার গোল চিহ্নটা দিল। তাহলে তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো, যে কোনো একটা আবারও বলতেছি, কোনো একটা আবদ্ধ পথ বরাবর রৈখিক সমাকলনের মান, রৈখিক সমাকলন কার রৈখিক সমাকলন? চৌম্বক ক্ষেত্রের, কারণ আমি বিটাকে ইন্টিগ্রেশন করতেছি। তাহলে কোনো একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান ওই পথ বরাবর প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটা হচ্ছে বিজ্ঞানী অ্যাম্পিয়ারের সূত্র। এখন আমাকে কনফার্ম করো তোমাদের এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা। মানে এখানে যদি কোনো কনফিউশন থাকে, যদিও অ্যাম্পিয়ারের সূত্র অনেকের কাছে খুবই কঠিন লাগে, বাট আমি চেষ্টা করছি তোমাকে ইজিলি ডিসকাস করা। তাও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে বলো, আমি প্রয়োজন আবার বলবো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি সংক্ষেপে পুরো জিনিসটা আবার রিভিউ দিই। হ্যাঁ, কারণ অনেকের এখনও কনফিউশন থাকতে পারে, ওই কারণে আমি সংক্ষেপে পুরো জিনিসটা রিভিউ দিই। কারণ প্রত্যেকটা বছর দেখা যায় এই জিনিসটা তো অনেকের কনফিউশন থাকে। ইভেন ইন্টারমিডিয়েটে আমি নিজে এটা বাদ দিছিলাম মানে কি আসলে বুঝতাম না জিনিসটা। তো আমি তোমাদেরকে পুরোটা আবার বলি। হ্যাঁ, দেখো, আমার কথা হচ্ছে বিজ্ঞানী বায়েট-সেভার্টের কনসেপ্টটা দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে যখন আমি এই সূত্রটা বের করি, তোমরা দেখছো ইন্টিগ্রেশন নিয়ে আমি পুরো একটা ক্লাসই নিয়ে নিছি। মানে কত বড় ইন্টিগ্রেশন চিন্তা করো, ক্লাস চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ওই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি। এখন এত বড় ইন্টিগ্রেশন না করে সহজে যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে জিনিসটা আমার কাছে আরও সহজবোধ্য হয়। আর এই সহজে ইন্টিগ্রেশন করে যদি বের করতে চাই, তার জন্য যে সেই প্রসেসটা আবিষ্কার করছে বিজ্ঞানী অ্যাম্পিয়ার। তার নাম অনুসারে আমরা এটাকে বলি অ্যাম্পিয়ারের সূত্র। এবার অ্যাম্পিয়ারের কনসেপ্টটা কি? অ্যাম্পিয়ারের কনসেপ্ট হলো কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা আগে থেকেই জানি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে তারের চারদিকে বৃত্তাকার পথে কী সৃষ্টি হয়? আমাদের চৌম্বক বলরেখা সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি তারের চারদিকে কোনো একটা বিন্দু মনে করে নিলাম, এটা এই বিন্দু যদি নিই, তাহলে তার থেকে এই বিন্দুর যে দূরত্ব, তাহলে তুমি একটু সিম্পল চিন্তা করে দেখো। আমরা যদি এভাবে বলি, আমার এখানে সার্কুলার কিছু নাই, আমরা যদি এভাবে বলি যে আমাদের তারের চারদিকে, হ্যাঁ, তারের চারদিকে যদি একটা বৃত্তাকার পথ নিই, হ্যাঁ, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, তারের চারদিকে যখন বৃত্তাকার পথ, তাহলে দেখো এখান থেকে যে দূরত্ব, এখান থেকেও সেম, এখান থেকেও সেম, এখান থেকেও সেম, এবং এগুলো সবগুলোই কিন্তু তুমি লম্ব দূরত্ব বলতে পারবা। এর মানে এখানে লম্ব দূরত্ব এ যাকে বলতেছো, এখানে তাকে আমরা বলতেছি আর। তুমি এ বললেও কোনো সমস্যা নাই, যেহেতু বৃত্তাকার ওই জন্য আমরা ব্যাসার্ধ হিসেবে আর কাউন্ট করতেছি। তাহলে এখানে আরটাই হচ্ছে আলটিমেটলি লম্ব দূরত্ব। এখন এরকম বৃত্তাকার পথে যখন যায়, প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করে। তাহলে এই পয়েন্টে তার স্পর্শক বরাবর চুম্বক ক্ষেত্র, এই পয়েন্টে স্পর্শক বরাবর চুম্বক ক্ষেত্র এইদিকে, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে। তাহলে এক একটা পয়েন্টে এক এক বরাবর কাজ করে। তাহলে আমরা বলতে পারি এক একটা পয়েন্টে এক এক বরাবর আমার চুম্বক ক্ষেত্রটা কাজ করে। এখন এই চুম্বক ক্ষেত্র বিজ্ঞানী অ্যাম্পিয়ারের মতে, আমরা তো আগে থেকেই জানি যে আমাদের এই বৃত্তাকার যে তুমি পথটা নিলা,
অর্থাৎ চুম্বক ক্ষেত্রে যে অনেকগুলো লেয়ার থাকে, আমরা জানি এরকম একটা থাকে না, অনেকগুলো থাকে। তুমি যত দূরে যাবা তত আমাদের চুম্বক ক্ষেত্রের তীব্রতা কমতে থাকবে। ওই কারণে বলতেছি বিটা আর এর কেমন ব্যস্তানুপাতিক। আর মানে হচ্ছে দূরত্ব, আর তড়িৎ প্রবাহ যত বাড়াবো এটা তত বাড়বে। ওই কারণে বলতেছি বি আই এর সমানুপাতিক। তাহলে দুইটাকে একসাথে করে লেখা যায় বি ইজ প্রপোর্শনাল টু আই ডিভাইডেড বাই আর। এখন সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমানুপাতিক ধ্রুবক কে বসাইলাম। এখন কে এর মানটা কত? বিজ্ঞানী এম্পিয়ারের মধ্যে কে এর মানটা হবে মিউ নট ডিভাইড বাই টোয়াইস পাই। কোত্থেকে আইডিয়া করলাম? ওই যে বিজ্ঞানী এম্পিয়ার আইডিয়া করে দিছে, উনি অলরেডি বের করছে, উনার ওইখান থেকে আমরা আইডিয়া করলাম এটা হইতে পারে মিউ নট বাই টোয়াইস পাই। তো আমরা মিউ নট বাই টোয়াইস পাই বসাইলাম। বসানোর পর তাহলে বলতে পারি মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস পাই আর পাইলাম। তাহলে দেখো এই জিনিসটা একটু অন্যভাবে প্রমাণ করে ফেললাম। এখন আসো বজ্র গুণন করলে কি হয়, বি ইন্টু টোয়াইস বাই আর ইকুয়ালস টু মিউ নট আই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে এটা হচ্ছে বি, আর টোয়াইস বাই আর মানে কি, ওই বৃত্তাকার পথের পরিধি মানে কি, অর্থাৎ এক কথায় সে এই পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করে পুরা পথটা। তাহলে আমরা এক কথা বলতে পারি পুরা পথের দৈর্ঘ্যটা নিচ্ছি। তাহলে পুরা পথের দৈর্ঘ্যটাকে আমি নাম দিচ্ছি এল। তাহলে এই এলটাকে আমরা বলতে পারি একটা ভেক্টর, সরণ ভেক্টর, আর বিটাকে আমরা বলতে পারি একটা ভেক্টর, চুম্বক ক্ষেত্র ভেক্টর। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া, ডান দিকে কি আছে? ডান দিকে আছে মিউ নট আই। তড়িৎ প্রবাহ একটা ভেক্টর রাশি, আমরা বলছিলাম বারবার চলতড়িতের মধ্যে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, কিন্তু আমাদের প্রবাহ ঘনত্ব যে সেটা কিন্তু একটা তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, কিন্তু প্রবাহ ঘনত্ব যে একটা কিন্তু ভেক্টর রাশি, যে ইকুয়ালস আমরা জানি আই ডিভাইডেড বাই এ। তো আমার কথা হচ্ছে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, মিউ নট একটা স্কেলার রাশি, তাহলে এই ডান দিকটা স্কেলার, আবার চুম্বক ক্ষেত্র বি একটা ভেক্টর, আবার সরণ একটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যে কি করলে আমাদের কি হবে, স্কেলার হবে? অবশ্যই আমাদের ডট গুণন করলে, ওই কারণে ডট গুণন করব। এখন আমার কথা হচ্ছে ডট গুণন করবো, ভালো কথা, কিন্তু আমার এই যে চুম্বক ক্ষেত্র আমি বের করতেছি, এটা তো হচ্ছে আমার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেই দিক চেঞ্জ করতেছে। আমরা জানি ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু দিকটা মোর ইফেক্টিভ, অর্থাৎ দিকটা কিন্তু গ্রহণযোগ্য হইতে হবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেই দিকটা চেঞ্জ করে, যেহেতু সেই দিকটা চেঞ্জ করে আমি ক্ষুদ্র একটা জায়গার জন্য নিব, আমি শুধুমাত্র ছোট্ট একটা অংশের জন্য নিব। তাহলে আমি যদি বলি পুরো অংশের দৈর্ঘ্য যদি এল হয়, একেবারে ছোট একটা অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল। এই ডিএল এর দিক যেদিকে, চুম্বক ক্ষেত্র বি এর দিকেও কি সেম দিকে। তাহলে আমরা বলতে পারতেছি কি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর। তাহলে আমাদের এটাকে আবার লিখতে পারি বিডিএল কস জিরো, যেহেতু মধ্যে কোন 0 ডিগ্রি, এটাকে বিডিএল বলা যায়। এখন আমার কথা হচ্ছে মেইন কথা আমরা এখান থেকে বুঝে গেলাম এটা ডট গুণন করতে হবে, কিন্তু তুমি ডিএল দেওয়ার কারণে এটা আমার কি আসছে, একেবারে ছোট্ট একটা অংশ আসছে, কিন্তু তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ পুরো অংশটা নেওয়ার জন্য। তাহলে আমরা এই ছোট্ট একটা অংশকে কি করলে আমার পুরো অংশটা পাবো, ইন্টিগ্রেশন করলে। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করে পেলাম ইন্টিগ্রেশন অফ বিডিএল। কিন্তু কথা হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে আবার দুইটা টাইপস আছে। একটা হচ্ছে কি, আমার প্রথম কথা হচ্ছে আমি একটা সরল রেখা বরাবর যাচ্ছি, দেখো বৃত্তাকার পথ যেটা যাচ্ছে এটা কিন্তু একটা আমার কি একটা রেখা, কিন্তু এই বৃত্তাকার পথটা সৃষ্টি করছে কিন্তু এটা রেখা দিয়ে। তাহলে আমি এই রেখা বরাবর সামনের দিকে আগাচ্ছি, ওই কারণে এটাকে আমরা বলি রৈখিক সমাকলন। এখন আমার কথা হচ্ছে যেই পথে সে আগাচ্ছে এই পথটা কি আবদ্ধ নাকি আবদ্ধ নয়? অবশ্যই আবদ্ধ, এটা পুরোটা আমার একটা বদ্ধ পথ। যখন বদ্ধ পথে আমরা ইন্টিগ্রেশন করি তখন এরকম একটা আমরা গোল চিহ্ন দিই। এই গোল চিহ্নটার মিনিং হলো আমরা একটা আবদ্ধ পথ বরাবর ইন্টিগ্রেশন করতেছি। এটা দেওয়া না দেওয়া খুব একটা ফ্যাক্ট না, তবে দিলে এটা বুঝাই কি এটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্র। এখন আসি, আমি আবদ্ধ ক্ষেত্রে কি করতেছি ভাই, ইন্টিগ্রেশন করতেছি। কাকে ইন্টিগ্রেশন করতেছি? চৌম্বক ক্ষেত্রকে। চৌম্বক ক্ষেত্রের কেমন ইন্টিগ্রেশন? এই যে আমাদের লাইন ইন্টিগ্রাল, অর্থাৎ রৈখিক সমাকলন করতেছি। তাহলে আমি চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন করতেছি কোন পথ বরাবর? আবদ্ধ পথ বরাবর। তাহলে কোনো একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন যেটা পাইলাম সেটা কি, তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, অর্থাৎ তড়িৎ প্রবাহকে মিউ নট দ্বারা গুণ করলে আমি সেটা পেয়ে যাই। তাহলে আমরা আবারও বলতেছি কোনো একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান তড়িৎ প্রবাহের মিউ নট গুণ, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। এবার বলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? এবার বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? যদি অনেকের কাছে একটু বিদঘুটে মনে হয়, আর এটা কিন্তু আমাদের শুধু জানার জন্য, ম্যাথ করার সময় তো তোমরা অলরেডি এই ধরনের ম্যাথ করে ফেলছো, এখান থেকে এক্সট্রা কোনো ম্যাথ করা লাগবে না। পুরো জিনিসটা আমি আবার রিভিউ দিলাম। এবার বলো তোমরা বুঝছো কিনা, এবার কোনো কনফিউশন আছে কিনা বলো। কনফিউশন না থাকলে একটু স্ক্রিনশট তুলে নাও। এখন কারো কনফিউশন আছে কিনা বলো। ওকে,
এবার আমি সূত্রটা দিয়ে যখন আমি প্রমাণটা দেখাবো তখন তোমাদের বাকি যা আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি বলতেছি, তাহলে আমরা আসি প্রথমে। এবার তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাম্পিয়ারের সূত্র কি জানতে হবে। অলরেডি আমরা অ্যাম্পিয়ারের সূত্র প্রমাণ করে কি জেনে গেছি। এবার আসো আমরা অ্যাম্পিয়ারের সূত্র আলাদা করে জানি, মানে পরীক্ষার ডেফিনিশন জিজ্ঞেস করবে, পরীক্ষা আসবে অ্যাম্পিয়ারের সূত্র কি, অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত করো, তখন তোমাকে বিবৃত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত করি। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে অ্যাম্পিয়ারের সূত্র, তাহলে অ্যাম্পিয়ারের সূত্রটা আমরা কীভাবে বিবৃত করব, আমরা এভাবে বিবৃত করব। খেয়াল করো, কোনো একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র এর রৈখিক সমাকলন। তাহলে রৈখিক সমাকলন মানে হচ্ছে রেখা বরাবর ডিএল কেমন কি করব, সমাকলন করব। তো আমরা জানি এই দুটো হচ্ছে ভেক্টর আকারে থাকে, ওই কারণে এদের মধ্যে ডট গুণন হয়। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন কোন বরাবর, আবদ্ধ পথ বরাবর। কোন একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান কার সমান, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেটা আছে ওই তড়িৎ প্রবাহ এর মিউ নট গুণের সমান। অর্থাৎ তোমাকে এই লাইনটাই মুখস্থ করতে হবে, যে আমার অ্যাম্পিয়ারের সূত্র কি, আমি বাংলায় যে কথাটা বললাম সেটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তোমাকে লিখতে হবে কি, কোন একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। কোন একটা আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন আসি অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে আমরা আমাদের ওইটা প্রমাণ করব। কোনটা, যে আমাদের এরকম মনে করো লম্বা সোজা একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে মনে করো তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এখন এই তার থেকে এই তারের চারদিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে আমাদের তারের, আমি যদি বলি তোমাকে এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কত, বি ইকুয়ালস টু হোয়াট। এখন আমার কথা হচ্ছে এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় কেন। তোমরা জানো কোনো একটা তারকে ঘিরে চারদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ওইটাই হচ্ছে আলটিমেটলি আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে একটা এরকম বৃত্তাকার পথ দিতে পারি। তাহলে আমরা বলতে পারি এখানে যদি আমাদের মনে করো এই পয়েন্ট যদি বলি, এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যদি আমার এদিকে হয়, তাহলে এই পয়েন্টে যে আমাদের ডিএল মানে হচ্ছে ক্ষুদ্র অংশ যদি নিই দৈর্ঘ্য ডিএল, এই ডিএল ভেক্টর যেটা, এই ডিএল ভেক্টরের দিকও কিন্তু সেম দিকে, কারণ প্রত্যেকটা পয়েন্টের সরণ আর বি আমাদের এই যে তার যে চৌম্বক ক্ষেত্র বি দুটার দিকই সেম দিকে। তাহলে আমার প্রথমে আমরা বলবো বিজ্ঞানী অ্যাম্পিয়ারের মতে ইন্টিগ্রেশন অফ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। এখন এই সূত্র দিয়ে আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে যদি দূরত্বটা, এই দূরত্বকে আমি নাম দিচ্ছি এ, কি নাম দিচ্ছি, এ নাম দিচ্ছি। যদি আমি এটাকে এ নাম দিই, তাহলে আমাকে এখন প্রমাণ করে দিতে হবে, আমাদের এই সূত্র থেকে প্রমাণ করতে হবে এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কত। তাহলে আমাকে কার মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে। এখন আমাকে বললো বি এর রৈখিক সমাকলনের মান মিউ নটের আই গুণ। এখন এই বিটা কত সেটা আমাকে জানতে হবে। এবার আসো, এখন এটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমরা প্রথমে বলতে পারি ইন্টিগ্রেশন অফ বি ডিএল, না, তাহলে আমরা বলতে পারি বি ডিএল কস থিটা। এবার বলো থিটার মান কত, থিটা মানে কি, বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। তাহলে বি যেদিকে ডিএল ও সেম দিকে, তাহলে এটা হবে কি কস 0। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কস 0 ডিগ্রি ইকুয়ালস টু কত, মিউ নট আই। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ বি ডিএল ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি সিম্পল চিন্তা করে দেখো, তুমি তো এখানে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের মান বের করবা, জি ভাই আমরা এখানে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের মান বের করব। এখন যদি তুমি চৌম্বক ক্ষেত্রের মান বের করতে যাও, তাহলে এখানে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে, তুমি যদি এখানে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে যাও, ভাই আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করবো, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি এই দূরত্বটা এ হয়, এই দূরত্বটাও কিন্তু সিমিলারলি এ, এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র পাবো বি, এবং যেহেতু একই দূরত্ব আলটিমেটলি চৌম্বক ক্ষেত্রের মান কী হবে, সেম হবে। আবার যদি তুমি এখানে যাও, এখানেও দেখো আমাদের সেম দূরত্ব, চৌম্বক ক্ষেত্রের মান সেম। আবার এখানে গেলে আমাদের এখানে দেখা যাবে আমাদের সেম দূরত্ব, চৌম্বক ক্ষেত্রের মান সেম। চৌম্বক ক্ষেত্রের মান সেম কিন্তু দিকটা ভিন্ন। তো তুমি তো আলটিমেটলি এখান থেকে চৌম্বক ক্ষেত্রে কী বের করতে চাচ্ছ, মান বের করতে চাচ্ছ। ওই কারণে আমি বিটাকে বের করে ফেলতে পারি, অর্থাৎ বিটা হচ্ছে আমাদের বিটাকে ইন্টিগ্রেট করা লাগতেছে না, বিটা তো আমার আসেই। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধরছি কাকে, ডিএলকে, এই ডিএলটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল ইকুয়ালস টু মিউ নট আই।
এবার বলো এটাকে ইন্টিগ্রেশন করা মানে কি? দেখো এটা কেমন ইন্টিগ্রেশন? আবদ্ধ ইন্টিগ্রেশন, বদ্ধ ইন্টিগ্রেশন। বদ্ধ ইন্টিগ্রেশন মানে হচ্ছে ওই পুরা পথের ইন্টিগ্রেশন। তাহলে আমি এখান থেকে শুরু করলে পুরোটা শেষ করে এখানে আসতে হবে, যেহেতু পুরো আবদ্ধ পথ। তাহলে এই পুরোটা শেষ করে আবার এখানে আসলে সে কত দূরত্ব অতিক্রম করে? ভাই টোয়াইস বাই আর দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি এই পুরা পথের দৈর্ঘ্যের যে ইন্টিগ্রেশন, এই পুরা পথের দৈর্ঘ্যের ইন্টিগ্রেশন মানে দূরত্বের ইন্টিগ্রেশন, পুরা পথের দূরত্বটা কত? টোয়াইস বাই আর। তাহলে আমরা বি ইন্টু কি বলতে পারি? টোয়াইস পাই আর ইকুয়ালস টু মিউ নট আই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস পাই আর। এটা হচ্ছে বিজ্ঞানী বায়ার-সেভারটা আমাদের এটা প্রমাণ করছিল, বিজ্ঞানী অ্যাম্পিয়ার এটা প্রমাণ করছে। কিন্তু আনুপাতিক হারে কোনটা সোজা? অবশ্যই আমার এটা সোজা, কয়েক লাইনে করে ফেলছে। কিন্তু বায়ার-সেভারটা আরও অনেক লম্বা প্রসেস ছিল, ওই কারণে আমরা বলি ইজিলি করার জন্য আমরা বায়ার-সেভারের সূত্রটা ব্যবহার করি। তাহলে আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার কি বায়ার-সেভার আমাদের অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে ইজিলি করার জন্য অ্যাম্পিয়ারের সূত্রটা ব্যবহার করি, এবং অ্যাম্পিয়ারের সূত্রের মাধ্যমে আমরা খুব ইজিলি এটা প্রমাণ করে ফেললাম। আর এটার ম্যাথ তো আমরা আগেই করছি। তাহলে অ্যাম্পিয়ার এতটুকু পর্যন্ত, এর বাইরে অ্যাম্পিয়ারের আর কোনো কিছু নাই, তোমার আর অতিরিক্ত জানারও কোনো প্রয়োজন নাই। এতটুকু জানলে আমার অ্যাম্পিয়ার শেষ। এটা শুধুমাত্র জানার জন্য। ম্যাথমেটিক্যাল যত ক্যালকুলেশন সেগুলো আমরা আগেই করে ফেলছি, এখন শুধুমাত্র জানাই দিলাম অ্যাম্পিয়ারের মাধ্যমে এটা সলভ করা যায়। তাহলে দেখি সবাই আমাকে বলো তো তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? একজন আমার টেলিটক নাম্বার চাইছো 01521328888, এটা আমার টেলিটক নাম্বার। আর জিপি নাম্বারটা হচ্ছে 01768240303, এটা আমার অফিসিয়াল নাম্বার। কোনো কিছু করতে হলে এটাতে করবা, জিপিতে করবা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন সত্যি কথা কি জানো, এতক্ষণ যা পড়েছি কিছু লাগবে না, এখানে শুধুমাত্র তোমাকে জানতে হবে অ্যাম্পিয়ারের সূত্রটা। যেহেতু আমাদের সিলেবাস আছে, আমাকে পড়তে হচ্ছে, জিনিসগুলো বুঝতে হবে। তো মেন কথা হচ্ছে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আমরা যে বললাম এই লাইনটা লাগবে। এমসিকিউ তো অনেক সময় আসে, নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র নির্দেশ করে, তখন এটা পারতে হয়। আর আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি। ওই বাংলায় যেটা বলছিলাম, কোনো একটা আবদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলনের মান তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। আগে যদি আমি বলতাম এটা লাগবে না, তখন দেখা যায় তোমরা ক্লাসে মনোযোগ দিতা না, ওই কারণে আগে বলি নেই, এখন বলতে সেটা লাগবে না। ওকে, তাহলে এতটুকুই শেষ। এবার আসো আমরা এই চ্যাপ্টারে যদি আমরা বলি অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আমাদের বায়ার-সেভার সূত্র। আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেটা অনেকে ভুল করে, তার নাম হচ্ছে ভাইয়া হল প্রভাব। হল প্রভাব, এই হল প্রভাব জিনিসটা কি, এবং সেখান থেকে হল বিভব নির্ণয়, হল বিভব নির্ণয়। আমি যখন বললাম হল প্রভাব, তুমি এটা মনে করতে পারবে না এটা কোনো সিনেমার হল, এটা নয়তো কোনো সিনেমার হল, এটা নয়তো কোনো ক্লাসের হল, এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী হল। আমার বিজ্ঞানী হলের যে প্রভাব সেটাই হচ্ছে আমার হলের প্রভাব, এটা নয়তো কোনো শাকিব খানের প্রভাব। এখানে কোনো শাকিব খানের প্রভাব নেই, এখানে কোনো মৌসুমীর প্রভাব নেই, এখানে আছে শুধুমাত্র ফিজিক্সের প্রভাব। আর আমাদের বিজ্ঞানী হল যে কাজটা করছে, বিজ্ঞানী হল আমাদের একটা প্রভাব দেখাইছে, সেই প্রভাবটাকে আমরা বলি হল প্রভাব। সেই প্রভাবটা কি সেটা আমরা জানবো, সেই প্রভাবটা কি আমরা জানবো। তাহলে আমাদের যেহেতু এতটুকু শেষ, এবার আমরা হল প্রভাবটা সম্পর্কে জানি। এখন হল প্রভাবটা সম্পর্কে জানার জন্য ইনিশিয়ালি কিছু জিনিস তোমরা জানো, কিন্তু আবার একটু মনে করাই দিতে হবে। তাহলে আমরা আবারও বলতেছি, ইনিশিয়ালি আমাদের কিছু জিনিস যা যা লাগবে, ইনিশিয়ালি যা যা লাগবে, ইনিশিয়ালি যা যা লাগবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়া কোন একটা আধান মনে করো কিউ, এই আধানটা যদি আমার বি বেগে গতিশীল হয়, এই আধানের সাথে যদি চৌম্বক ক্ষেত্রের কোণ বি হয়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি এই আধানের উপর এই চৌম্বক ক্ষেত্র যে বল প্রয়োগ করে, চুম্বক বল এফ এম ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ ভি ভি সাইন থিটা। এবং আমরা এটাও বলতে পারি এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমরা কী দিয়ে বের করতে পারি, আমাদের ডান হাতি স্ক্রু দিয়ে বের করতে পারি। বি থেকে বি দিয়ে গেলে ক্রস গুণনের মাধ্যমে আমরা বলতে পারি আমাদের এফ এম এর ডিরেকশন হচ্ছে এই দিকে। এবং এটাকে আমরা ডানহাতি স্ক্রু দিয়ে বলছিলাম, এটাকে আমরা প্লেমিংয়ের ডানহস্ত বলছিলাম, এটাকে আমরা ডানহাতি নিয়ম বলছিলাম, এটাকে আমরা প্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলছিলাম। সেগুলো শুধু জানার জন্য, কিন্তু আমরা বলছিলাম আমাদের সুবিধার জন্য আমরা সবসময় কোন হাতে ইউজ করবো, ডান হাতে ইউজ করবো, এই যে এটা এই নিয়মটা। তাহলে আমরা
যত কিছুই যত যত কিছুই আমাদের থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন আমাদের সবসময় ডান হাতটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে আমাদের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কোন হাত? আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের ডান হাত। তাহলে ডানহাতি যে সূত্রটা এটা হচ্ছে আমাদের ডান হাত মনে করো। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমার ডান হাত। আচ্ছা, এটা হচ্ছে ডান হাত, আশা করি বোঝা যাচ্ছে ডান হাত। তাহলে আমার ডান হাত এটা আছে। এখন একটু খেয়াল করে দেখো, এই ডান হাতে আমরা বলছিলাম এই আঙ্গুলগুলো বরাবর কাজ করবে আমাদের চুম্বক ক্ষেত্র বি, আর বৃদ্ধাঙ্গুলি বরাবর কাজ করবে হচ্ছে আমাদের ভি। তাহলে খেয়াল করো, আমার যেহেতু হাতটা একটা তল, এটা একটা প্লেন না, তল না, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, বি ও বি একই তলে। বি ও বি কি? একই তলে। যদি বি ও বি একই তলে হয় তাহলে আমরা বলছিলাম এই হাতের যে উপরের দিকে, উপর দিয়ে কাজ করবে লম্বালম্বি বরাবর আমাদের বল এফ, চুম্বক বল এফ কাজ করবে হাতের কোণ বরাবর? লম্বা লম্বি বরাবর। তাহলে এইদিকে চুম্বক, এদিকে যদি ভ্যালোসিটি বি হয়, এদিকে যদি আমার চুম্বক ক্ষেত্র বি হয়, হাতের লম্বা লম্বিভাবে আমার কাজ করবে কি? চুম্বক বল এফ। এখন আমার কথা হচ্ছে এই এফটা কোণ বরাবর কাজ করে? একটু জিনিস খেয়াল করে দেখো, আমি যদি বলি এই যে দেখো, এটা মনে করো আমার এফ, ঠিক আছে, লম্বা বরাবর। তাহলে এই তল এদিকে কিন্তু চুম্বক ক্ষেত্র, তার সাথে কিন্তু এটা লম্ব। আবার এইদিকে আমাদের কি আছে? এদিকে আমাদের ভ্যালোসিটি আছে, তার সাথে এটা কিন্তু লম্ব। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই এফটা, এফ কার কার সাথে লম্ব? এফ বি ও বি উভয়ের সাথে লম্ব। বি ও বি উভয়ের সাথে লম্ব, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের একটু। আমাদের বি ও বি, এই এফটা হচ্ছে বি এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব। আমরা স্ক্রু নিয়মে বলতে পারি এই কোণটা হচ্ছে আমার থিটা। এখন আমরা বলছিলাম আসলে ভাইয়া আমরা যে এখানে বের করছি, এখানে তো আমাদের আধান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। এখন এই আধানটা আমি কোন আধানের জন্য করছি? আমরা তো এই যে আধানের, গতিশীল আধানের জন্য এই সূত্র পড়ি। তাহলে কোন আধানের জন্য করছি? আমরা এখানে যে আধানটা করছি এই আধানটা হচ্ছে ভাইয়া, এই আধানটা হচ্ছে ধনাত্মক আধান। কেমন আধান ভাইয়া? ধনাত্মক আধান। তোমার হাতে যদি কোনো ধনাত্মক আধান থাকে, আমি ধরে নিলাম এই যেটা ধনাত্মক আধান, তখন তুমি এটা বলতে পারবা ভাইয়া কিন্তু যদি এটা আমার ঋণাত্মক আধান হয়, কিন্তু যদি আমাদের ঋণাত্মক আধান হয় তখন তো তুমি এটা বলতে পারবা না। তাহলে আমাদের যদি এবার ঋণাত্মক আধান হয়, আমরা বললাম এবার যদি আমার ঋণাত্মক আধান হয়, আধানটা যদি এবার আমার ঋণাত্মক হয়, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আধানটা এবার কেমন ভাইয়া? আধানটা হচ্ছে আমার ঋণাত্মক। যখনই বলতেছো আধানটা ঋণাত্মক, তাহলে আমরা কি বলবো ভাইয়া? এদিকে ভ্যালোসিটি, এদিকে চুম্বক ক্ষেত্র বি, এদিকে আমার ভ্যালোসিটি ভি। আমার এফ হওয়ার কথা ছিল এদিকে, তো আমরা বলবো এদিকে হইতো যদি পজিটিভ আধান থাকতো, পজিটিভ কিউ থাকতো। তাহলে পজিটিভের ডিরেকশন যদি এদিকে হইতো, নেগেটিভ ডিরেকশন কোন বরাবর? নিচ বরাবর। এই জিনিসটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমরা বলবো তোমাদেরকে এখানে, যেহেতু আমার এখন আমরা হল বিও যেখানে পড়বো, এখানে ধনাত্মকও থাকবে, ঋণাত্মকও থাকবে, ওই কারণে আমরা একটু সতর্ক করে দিচ্ছি। তাহলে কি সতর্ক করে দিলাম? যদি ধনাত্মক আধান থাকে তাহলে এদিকে তুমি দেখো, ধনাত্মক থাকুক আর ঋণাত্মক থাকুক, ভি এবং বি কিন্তু ঠিক আছে। এখন তোমাকে যদি বলা হয় আধানটা ধনাত্মক, তাহলে দিক হচ্ছে এদিকে, যদি বলা হয় আধানটা ঋণাত্মক, দিক হচ্ছে নিচের দিকে। আমি আবারও বলতেছি, তুমি একবার চোখ বন্ধ করে একবার এটা করে ফেলবা। যদি দেখো যে যে আদানের জন্য করতেছো সেই আদানটা ধনাত্মক, তাহলে উপরের দিকে, না হয় নিচের দিকে। এটা আমরা বুঝছি কিনা আমাকে ক্লিয়ার করো, এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো, এটা আমরা বুঝছি কিনা। আমাদের এই জিনিসটা বুঝছি কিনা আমরা একটু বলি, যে আমাদের কি বললাম, আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এই যে আমাদের হাতটা, এই হাতটা আমাদের দিলাম এদিকে ভ্যালোসিটি, এদিকে চুম্বক ক্ষেত্র, উপর দিকে ফোর্স কাজ করবে। এখন কথা হচ্ছে ফোর্সটা উপর দিয়ে কাজ করবে যদি আধানটা ধনাত্মক হয়।
বাট সেই আধানটা যদি ঋণাত্মক হয় তখন ফোর্সটা উপরের বদলে নিচের দিকে কাজ করবে, কারণ ধনাত্মক এবং ঋণাত্মক পরস্পর বিপরীত দিকে আমাদের কাজ করে। এতটুকু ক্লিয়ার কিনা? এটা কিন্তু একেবারে ভালোভাবে মাথায় ঢুকে ফেলতে হবে। আজকে কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব, এগুলো খুব ভালোভাবে আমরা হল বিভাবে অ্যাপ্লাই করব। এক কথায় আমরা বলবো এটা কিন্তু আমরা করতেছি গতিশীল আদানের জন্য। এই ফর্মুলা কার জন্য? চৌম্বক ক্ষেত্রে গতিশীল আদানের জন্য। তাহলে চৌম্বক ক্ষেত্রে কোনো একটা আধান যদি গতিশীল থাকে, ওই চৌম্বক ক্ষেত্রে গতিশীল আদানের জন্য তার উপর যে চৌম্বক বল কাজ করে সেই চৌম্বক বলের ডিরেকশন আমরা এফ বের করতে পারি। এখন কথা হচ্ছে আমার এখানে যে আধানটা গতিশীল সেই আধানটা ধনাত্মক হইতে পারে, সেই আধানটা ঋণাত্মক হইতে পারে। তো আমার কথা হচ্ছে ডান হাতে নিয়ম অনুযায়ী এদিক বরাবর সবসময় ভ্যালোসিটি ভি, এদিক বরাবর সবসময় চৌম্বক ক্ষেত্র বি। এখন আমার কথা হচ্ছে ডান হাতে সবসময় এটা থাকবে। এখন যে আধানটা গতিশীল তুমি বলতেছো কিউ আধানটা গতিশীল, এই কিউ আধানটা তুমি তো আধান বলছো, ধনাত্মক ঋণাত্মক বলো নাই, সে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। যদি সে ধনাত্মক হয় তাহলে তার দিক হচ্ছে উপরের দিকে, মানে তোমার তালু বরাবর উপরের দিকে। আর যদি তোমার সে ঋণাত্মক হয় তাহলে তালু বরাবর নিচের দিকে। আমি এটাই তোমাদের বুঝাতে চাচ্ছি। তোমাকে হল বিবাহ বের করার সময় এই বলের ডিরেকশনটা বের করতে হবে, মানে বলটা আসলে কোন দিকে সেটা তোমাকে বুঝাইতে হবে। এই বলটা কোন দিকে বোঝানোর জন্য তোমাকে আগে চিন্তা করতে হবে ভাইয়া আধানটা ধনাত্মক না ঋণাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে এই তালু বরাবর উপরের দিকে ফোর্সের দিক, আর যদি ঋণাত্মক হয় তাহলে তালু বরাবর নিচের দিকে দিক। এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো, এই দিকে ঝামেলা করো। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? যদি আমার অঙ্কন ক্ষমতা খুব একটা বেশি না, এখন কোনো রকম খালি বুঝে গেলে হইলো, হাতটা কোনো রকম বুঝে গেলে হইলো। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসি আমরা যে কাজটা করব, এবার আরেকটা জিনিস। তাহলে ইনিশিয়ালি একটা জিনিস জানলাম, আমরা এখন হল বিভাগ পড়াই নাই, পড়াবো, বাট পড়ানোর আগে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেটা আমরা জানাই দিচ্ছি। এখন আসো ভাইয়া ইনিশিয়ালি আরেকটা জিনিস তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা প্রাবল্য বলি না? প্রাবল্য বলি না? প্রাবল্য বলতে আমরা আসলে কি বুঝি? প্রাবল্য বলতে আমরা বুঝছিলাম ভাইয়া, প্রাবল্য বলতে আমরা বুঝছিলাম একক ধনাত্মক আধানের উপর, একক ধনাত্মক আধানের উপর, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল, এটাকে আমরা বলি প্রাবল্য। এখন আমার প্রশ্ন হলো, একক ধনাত্মক না হইয়া কোনো জায়গায় আমার ধনাত্মক নাই, তখন আমার ঋণাত্মক নিয়েও তো কাজ করা লাগতে পারে। আমার কোনো জায়গায় আমার ধনাত্মক নাই, আমার কাছে আছে শুধুমাত্র ঋণাত্মক, তখন তো আমার ঋণাত্মক নিয়েও কাজ করা লাগতে পারে, জিবে লাগতে পারে। ওইটা আমরা আজকে করব। অর্থাৎ আমার আধান একক ধনাত্মক নিলে কি হবে, দিকটা কোন দিকে হবে, ঋণাত্মক নিলে দিকটা কোন দিকে হবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই দিকে একটু ভালো করে খেয়াল করো। এদিকে আমরা লেয়ার নিলাম, এই লেয়ারটা হচ্ছে আমার ধনাত্মক আধানের লেয়ার। কার লেয়ার? অর্থাৎ এই লেয়ার যেটা, এখানে আমার ধনাত্মক আধান আছে অনেকগুলা, আর এই লেয়ারটা হচ্ছে আমার ঋণাত্মক আধানের লেয়ার। তাহলে এটা ধনাত্মক আধানের একটা লেয়ার, এটা ঋণাত্মক আধানের একটা লেয়ার। তাহলে আমি যদি একটা কাজ করি, আমি প্রাবল্যের দিক বের করতে চাচ্ছি। আমি কার দিক বের করব? প্রাবল্যের দিক। প্রাবল্যের দিক। এই প্রাবল্যের দিকটা আমি ধনাত্মক আধান দিয়েও বের করতে পারি, ঋণাত্মক আধান দিয়েও বের করতে পারি। দুইটা ভাগে ভাগ করলাম। এখানে বের করব পজিটিভ আধানের জন্য, পজিটিভ আধানের উপর, আর এখানে বের করব নেগেটিভ আধানের উপর, নেগেটিভ আধানের উপর। তাহলে এক জায়গায় বের করবো পজিটিভ আধানের উপর, আর এক জায়গায় বের করবো নেগেটিভ আধানের উপর। তাহলে আমরা দেখি ভাইয়া, একটা পজিটিভ আধান দিলাম আর এখানে একটা নেগেটিভ আধান দিলাম। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, এই পজিটিভ আধানকে প্লাসকে প্লাস কি করবে, বিকর্ষণ করবে। তাহলে ও কি করবে, তাকে এদিকে ধাক্কা দিবে। তাহলে এটা যদি আমরা 1 বলি, এটা যদি আমরা 2 বলি, এটা আমার এদিকে ধাক্কা দিবে। তাহলে ও আমার এদিকে ধাক্কা দিবে, এক নাম্বারটা। আর এই মাইনাস প্লাসকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই মাইনাস প্লাসকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি এই 2 নাম্বার কি করবে, 2 নাম্বার তাকে টেনে নিয়ে আসবে। তাহলে খেয়াল করো জিনিসটা হচ্ছে কি, এই প্লাসটাকে এই প্লাস ধাক্কা দিচ্ছে এদিকে, মানে জিনিসটা এমন, ধরে নাও এটা একটা তোমার কোরবানির গরু, এই কোরবানির গরুকে একজন পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে আর একজন সামনের দিক থেকে দড়ি ধরে টানতেছে। তাহলে ওইটা কোন দিকে যাবে ভাইয়া বলো তো? অবশ্যই সামনের দিকে যাবে।
তাহলে আমরা বলতে পারি এই যে প্লাসটা, এই প্লাসটাকে এই প্লাস ধাক্কা দিচ্ছে এদিকে, ও টানতেছে ওইদিকে, মানে আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি এদিকে, আরেকজন এদিক থেকে টানতেছে আমার এদিকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ধাক্কা টান, ধাক্কা টান, ধাক্কা টান। তাহলে আমরা বলতে পারবো না ভাইয়া এই যে আপনার ধনাত্মক ইলেকট্রন, ধনাত্মক আধান ভাইয়া আপনি সামনে যান চাইয়া। তাহলে আমি বলবো একবার দিলাম ধাক্কা, আরেকবার দিলাম টান, এরপর আমি তাকে বললাম আপনি কষ্ট করে একটু সামনে যান, কারণ সামনে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ ধাক্কা দিচ্ছে টানতেছে সামনে যাওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারবো এটার ডিরেকশন হচ্ছে কোন দিকে ভাইয়া, এটার ডিরেকশন হচ্ছে এদিকে, এই প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এদিকে। তাহলে আমরা বলতে পারবো ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে আমি আবারও বলতেছি, ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে। এবার আসো ঋণাত্মক আধান, ঋণাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক কোন দিকে। তাহলে আসো ভাইয়া আমাদের ঋণাত্মক আধানের জন্য আমরা বের করি। তাহলে ঋণাত্মক আধানের জন্য যদি আমরা বের করি, তাহলে সিম্পল তুমি চিন্তা করো, এই প্লাস এই মাইনাসকে কী করবে, দেখ একটা প্লাস বলবে যে এই দেখ মাইনাস মাইনাস আসছে, আসো আসো আসো, এরকম বলবে না, কারণ বিপরীতধর্মী আধান তো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই প্লাস মাইনাসকে কী করবে, আকর্ষণ করবে, আসো আসো আসো। তাহলে ও তাকে আমাদের আকর্ষণ করবে, এই আকর্ষণের কারণে সে এদিকে একটা আকর্ষণ বল লাভ করবে। তাহলে আমাদের এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, তাহলে এদিকে একটা আকর্ষণ বল লাভ করবে, আকর্ষণ বল 1। আর এই মাইনাস কী করবে, দূর দূর আমাদের মতো তাড়াই দাও তাড়াই দাও তাড়াই দাও। তাহলে আমার কী হবে, এই মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, কী করবে, বিকর্ষণ করে ধাক্কা দিয়ে এদিকে পাঠিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 1 নাম্বার তাকে টেনে নিচ্ছে, 2 নাম্বার তাকে এদিকে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছে। এক কথায় তার মুভমেন্টটা কোন দিকে হবে ভাইয়া, তার মুভমেন্টটা ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হবে। এটা হচ্ছে তার প্রাবল্যের ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি কি, ধনাত্মক আধানের জন্য, ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক কোন দিকে, ধনাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক হচ্ছে আমার ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর ঋণাত্মক আধানের জন্য প্রাবল্যের দিক হচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তাহলে আমরা প্রাবল্য আমরা কি জানি, আমরা বল F ইকুয়ালস টু কি জানি ভাইয়া, F ইকুয়ালস টু আমরা জানি কি কিউ ই। তাহলে প্রাবল্যের দিক যেদিকে, টোটাল বলের দিকও সেম দিকে। তাহলে আমরা বলতে পারি এখানে যদি প্লাস না থাকে, প্লাস কিউ পরিমাণ আধান থাকে, মানে একক না থেকে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে তার জন্য বলের ডিরেকশনটা এদিকে হবে, সেটা হবে কিউ ইন্টু ই। আবার এখানেও যদি আমাদের মাইনাস না থেকে মাইনাস কিউ পরিমাণ আধান থাকে, তাহলে এককের জন্য যদি প্রাবল্য হয়, অনেকগুলো হলে তো সেটা প্রাবল্য না, অনেকগুলো হলে সেটা বল হয়ে যায়, ওই বলের দিকটাও সেম দিকে, F ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ ই। তাহলে আমরা এক কথায় বলতে পারি, যদি আমার ধনাত্মক এবং ঋণাত্মকের লেয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলের ডিরেকশনটা কোন দিকে হয়, ধনাত্মক আধানের জন্য প্রযুক্ত বলের ডিরেকশনটা সবসময় কোন দিকে হয়, আমার ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে হয়। আর ঋণাত্মক আধানের জন্য প্রযুক্ত বলের ডিরেকশন কোন দিকে হয়, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে হয়। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, প্লাসের জন্য প্লাস থেকে মাইনাস, মাইনাসের জন্য মাইনাস থেকে প্লাস, প্লাসের জন্য প্লাস থেকে মাইনাস, মাইনাসের জন্য মাইনাস থেকে প্লাস। এটা হচ্ছে আমার প্রাবল্যের ডিরেকশন, বলের ডিরেকশন। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? অর্থাৎ এই দুইটা কনসেপ্ট জানলে আমরা এখন হল বিভবের দিকে আগাইতে পারবো। এতটুকু কনসেপ্ট জানলে আমরা হল বিভবের দিকে আগাইতে পারবো, না হয় আগাইতে পারবো না। তাহলে আমাকে বলো একটু, এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্টে একটু জানাও, কমেন্টে একটু জানাও তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। সৌরভ মিত্র বলতেছে, চোখে ঝিমুনি, মাথায় কামডানি, পারছি না আর নিতে চাপ, এবারের মতো করে দেন ভাই মাপ, আমি ভাই করিতে পারি না মাপ, এবার তুমি চাইও না আর মাপ, আমি যতই বলি করিতে পারি না মাপ, ততই আমি বেশি করে দিতে পারি তোমাদের চাপ, ওই জন্য যেহেতু নিতে হবে তোমার চাপ, কেন নিবে না তুমি চাপ, যতই তুমি নিবা চাপ ততই তুমি পাবা আমাদের অনেক অনেক পাপ, সেই পাপ পাইয়ে পাইয়ে তুমি পরীক্ষায় হলে আমাকে দিবা অভিশাপ, বাট কাজ হবে না, তুমি যতই আমাকে দাও অভিশাপ, পরীক্ষার হল থেকে বের হয়ে আবার সেই কেটে নিতে হবে সেই অভিশাপ, তখন আমি পেয়ে যাব আমাদের অনেক মজা। কারণ হচ্ছে আমাদের এই যে আজকে তোমাকে দিচ্ছি অনেক প্যারা, সেই প্যারার জন্য আমাদের ভবিষ্যতে অনেক অনেক কিছু আমাদের ওয়েট করতেছে। তো আমাদের এতক্ষণ পর্যন্ত তোমরা এক একজন দেখতেছি এখন কবি হয়ে গেছে, তাহলে আমাদের হচ্ছে আমরা হল বিহব এখন শুরু করবো, এতক্ষণ পর্যন্ত আমরা হল বিহব শুরু করি নাই। ক্লিয়ার? সব কিছু ক্লিয়ার কিনা? আচ্ছা,
তাহলে এবার আমরা হল বিভবটা করব, হল বিভব বা হল প্রভাবটা আমরা দেখব। এখন দেখো এটার মেইন বেসিকটা কোথায়, দেখো আমাদের বেসিকটা কোন জায়গায় ভাইয়া, আমাদের বেসিকটা আসলে আমাদের যেখানে পড়াবো সেই জায়গায়। তাহলে আসো প্রথমত হচ্ছে আমাদের কি বললাম, আমরা বলছিলাম কোনো একটা আধান যদি, কোনো একটা আধান কিন্তু মনে করো কোনো একটা চৌম্বক ক্ষেত্র আছে এইদিকে, সেই চৌম্বক ক্ষেত্রে কোনো একটা আধান গতিশীল থাকতে পারে। এখন আমার কথা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে কোনো একটা আধান গতিশীল থাকলে তার উপর কিন্তু একটা চৌম্বক বল অনুভূত হয়, ঠিক কি না? জি ভাইয়া ঠিক। এখন আমার কথা হচ্ছে যদি আমার কোনো একটা পরিবাহী পাত থাকে, যদি আমাদের এরকম কোনো একটা পরিবাহী পাত থাকে, কোনো একটা আমাদের এই যে যারা তড়িৎ পরিবহনে সক্ষম এরকম কোনো মেটাল যদি আমাদের থাকে যারা তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে যদি আমার তড়িৎ পরিবহনে সক্ষম এরকম কেউ থাকে তখন আমাদের কি হবে, দেখো আমাদের যদি এটা কোনো একটা পরিবাহী হয়, পরিবাহী হয়, তাহলে বিজ্ঞানী হল কাজ করছে হচ্ছে এরকম আধান নিয়ে না, উনি কাজ করছে পরিবাহীতে আধানের প্রভাব নিয়ে। উনি কি কাজ করছে? পরিবাহীতে আধানের প্রভাব নিয়ে। কারণ আমরা যদি বলি কোনো একটা পরিবাহী সে তড়িৎ পরিবহন করে, তাহলে তড়িৎ পরিবহন মানে কার পরিবহন? আধানের পরিবহন। তাহলে তড়িৎ পরিবহন যেহেতু আমাদের আধানের পরিবহন, তড়িৎ পরিবহন যেহেতু আমাদের আধানের পরিবহন, তাহলে আমরা বলতে পারবো এই আধানের যে গতি তার সাথে আমার এটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বিজ্ঞানী হল ডেভেলপ করছে। এখন সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন আমরা নর্মালি বলি হচ্ছে যখন আমাদের হল বিভব আবিষ্কার হয়েছে তখন কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়নি। আবার আমরা তখন মনে করতাম তড়িৎ প্রবাহ হয় শুধুমাত্র ধনাত্মক প্রবাহ আদানের কারণে, ওই কারণে আমরা শুধুমাত্র ধনাত্মক নিয়ে চিন্তা করতাম। তো যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন আমরা দুইটা নিয়েই চিন্তা করি। তবে আমার কথা হচ্ছে আমরা তো এটা জানি ধনাত্মক আদানের প্রবাহ তড়িৎ প্রবাহের দিকে আর ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বিজ্ঞানী হল আমাদের বলল কোনো একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে যখন তড়িৎ পরিবহন হতে পারে সেই তড়িৎ পরিবহনটাকে আমরা ধনাত্মক আদানের সাথেও তুলনা করতে পারি, আমরা ঋণাত্মক আদানের সাথেও তুলনা করতে পারি। অর্থাৎ তোমাকে অ্যাট এ টাইম হয় ধনাত্মক না হয় ঋণাত্মক, অ্যাট এ টাইম দুইটা চিন্তা করতে পারবা না। অর্থাৎ তুমি যদি বলো আদান বাহক মানে আদানটা যে বহন করে সে ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে। এই আদান বাহক আমরা বলি আধান বাহক ধনাত্মক হইতে পারে, আধান বাহক ঋণাত্মক হইতে পারে। আধান বাহক যদি ধনাত্মক হয় তাহলে আমাদের একরকম, আধান বাহক যদি ঋণাত্মক হয় তাহলে আরেক রকম। অর্থাৎ এক কথায় ধনাত্মক হলে ধনাত্মকের মতো করব, ঋণাত্মক হলে ঋণাত্মকের মতো করব। এবার আসো একটু ভাইয়ারা আমাদের এখানে কি হয়, আমাদের এখানে যে জিনিসটা হয় আমরা একটু দেখি। প্রথমত আসো আমি বড় করে একটা ফিগার আঁকি। আশা করি এই ফিগারটা দ্বারা কি বুঝাতে চাচ্ছি সেটা তোমরা বুঝতেই পারতেছো। আমরা বলতে পারি এই ফিগারটা আর কিছুই না, এই ফিগারটা হচ্ছে আমাদের মনে করো এই যে এই ধরনের কোনো একটা মেটালের পাত, অর্থাৎ আমাদের কোনো একটা পরিবাহী পাত, এরকম কোনো একটা পরিবাহী পাত আছে, এটা হচ্ছে আমার সেটা। এখন এরকম যে কোনো একটা পরিবাহী পাত আছে, আমরা আমাদের সুবিধার জন্য একটু ডটেড করে দিই, তাহলে আশা করি 3 ডাইমেনশনালি বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পরিবাহী পাত। এখন এই পরিবাহী পাত যেটা আছে না, এই পরিবাহী পাতের মধ্যে আমাদের প্রথম কথা হচ্ছে যেহেতু আমরা এটাকে চুম্বক ক্ষেত্রে রাখতে হবে, কারণ পরিবাহী পাতের মধ্যে মনে করো আমি তড়িৎ পরিবহন করাচ্ছি, এই পরিবাহী পাতের মধ্যে আমার কি হয়, এই পরিবাহী পাতের মধ্যে আমার তড়িৎ পরিবহন হয়। এখন আমি ধরে নিলাম আমার তড়িৎ পরিবহন হচ্ছে এদিকে হচ্ছে তড়িৎ পরিবহন আই, তাহলে আমাদের তড়িৎ পরিবহনটা হচ্ছে কোন দিকে ভাই? এইদিকে। ওকে, ভালো কথা। তাহলে এখন আসো আমাদের এখানে আধান বাহককে আমরা ধরে নিলাম ভাইয়া, এখানে আধান বাহক যেটা আদান বাহক আমরা ধরে নিলাম ধনাত্মক আদান, পজিটিভ বা ধনাত্মক আদান। তাহলে আধান বাহক কি? ধনাত্মক আদান ধরে নিলাম। এবার আসো চুম্বক ক্ষেত্র কোন দিকে, আমরা ধরে নিচ্ছি চুম্বক ক্ষেত্র হচ্ছে এখানে এই তলের লম্ব বরাবর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে। তাহলে আশা করি বুঝাইতে পারছি চুম্বক ক্ষেত্র কি হচ্ছে, এই তলের লম্ব বরাবর ঢুকে ওই দিক দিয়ে বের হচ্ছে। এখন তড়িৎ পরিবহন কোন দিকে হচ্ছে? তড়িৎ পরিবহন আমার এদিকে হচ্ছে। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করো জিনিসটার মিনিং কি। জিনিসটার মিনিং হচ্ছে এরকম, এটা
এই হল বিভব অনেকের সমস্যা, এই চুম্বকের প্রত্যেকটা কনসেপ্টে সবার না সবার সমস্যা থাকে কেন জানি না, বাট আমরা খুবই ইজিলি ইন্টারপ্রেট করার ট্রাই করতেছি। দেখো এটা হচ্ছে সেই পাত, এই পাতের মধ্যে থেকে এই দিক দিয়ে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই যে পাতের ভিতরের দিকে ভিতর দিয়ে এটা চুম্বক ক্ষেত্র হচ্ছে, অর্থাৎ তবে এটা কি হইতে হবে লম্ব বরাবর। কোন বরাবর? লম্ব বরাবর। এই পাতটার লম্ব বরাবর ভিতরের দিকে একটা চুম্বক ক্ষেত্র প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমার সেই চুম্বক ক্ষেত্র বি। তাহলে এই পাতটা কোথায় আছে? এই বরাবর যে একটা চুম্বক ক্ষেত্র আছে সেই চুম্বক ক্ষেত্রের ভিতরে আছে। এখন আমরা যদি বলি ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের আধান বাহকটা আমি কেমন ধরলাম? ধনাত্মক। তাহলে আমার এখানে একটা আধান বাহক থাকবে, সে কেমন? ধনাত্মক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? দেখি আমাকে বলো তো, তড়িৎ প্রবাহ যদি এদিকে প্রবাহিত হয়, ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহের দিকে নাকি বিপরীত দিকে? বলো তো, ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহের দিকে নাকি বিপরীত দিকে? বলো তো, ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহের দিকে নাকি বিপরীত দিকে? ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহের দিকে নাকি বিপরীত দিকে? তাহলে একটু বলো, ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহের দিকে নাকি বিপরীত দিকে? দিকে। তাহলে আমরা বলতে পারি ধনাত্মক আধান মানে হচ্ছে তার দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে আমার এই ধনাত্মক আধানটাও কিন্তু আলটিমেটলি সেই দিকে যাচ্ছে, তাহলে তার ব্যাগের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। এটা বুঝছি কিনা? তাহলে আমি আবারও বলতেছি, এই ধনাত্মক আধান তড়িৎ প্রবাহ যেহেতু এই বরাবর হচ্ছে, তার ব্যাগের ডিরেকশনও কিন্তু ওই বরাবর। তাহলে এই ধনাত্মক আধানের ব্যাগের ডিরেকশন কোন বরাবর? তড়িৎ প্রবাহের দিকে। আর এই পয়েন্টে যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? বা চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, এই বরাবর চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে আমরা জাস্ট এটা বলতে পারি, এটা হচ্ছে এরকম এরকম মনে করো কোনো একটা পাত আছে, তাহলে এই যে এই পাতটা, পাতের মধ্যে এই বরাবর একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র আছে, তাহলে এই ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র, এই বরাবর আমার তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহের দিকে হচ্ছে ব্যাগের দিক, আর চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ঠিক কি না? ঠিক। এবার আমার প্রশ্ন হলো ভাইয়া, তাহলে এটা তো আমার একটা আধান, এই আধানের একটা ব্যাগ আছে, এর মানে এই আধানটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এই আধানটার নাম হচ্ছে গতিশীল আধান, বলা যায় কি না? অবশ্যই বলা যায় গতিশীল আধান। আর গতিশীল আধান ভাইয়া একটা চুম্বক ক্ষেত্রে আছে কিনা? আছে। তাহলে গতিশীল আধান যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রে থাকে, তার উপর একটা চুম্বক বল প্রযুক্ত হয় কিনা? জি ভাইয়া হয়। ওই চুম্বক বলের দিক কি দিয়ে বের করতে হয়? ডান হাত দিয়ে বের করতে হয়। এবার বলছিলাম ডান হাতে বৃদ্ধাঙ্গুলি বরাবর কি রাখবো? ভেলোসিটি এই বরাবর চুম্বক ক্ষেত্র রাখলে যদি আধানটা ধনাত্মক হয়, দিক উপরের দিকে, ঋণাত্মক হলে দিক নিচের দিকে। এই আধানটা কেমন? ধনাত্মক। তাহলে এই বরাবর যদি ভেলোসিটি রাখি, এই বরাবর চুম্বক ক্ষেত্র রাখি, দিকটা কোন দিকে? উপরের দিকে না? এর মানে আমাদের উপরের দিকে সে একটা বল প্রযুক্ত করবে, সে উপর দিকে একটা কি প্রয়োগ করবে? বল প্রযুক্ত করবে। জিনিসটা বুঝছি কিনা? তাহলে আমাকে বলো আগে, এখানে যে উপরের দিকে বল প্রয়োগ করবে সেটা বুঝছো কিনা? আমি আবার ডায়েরি দিয়ে বুঝাই। এই বড় চুম্বক ক্ষেত্র বি, ভিতর দিকে চুম্বক ক্ষেত্র, তাহলে উপরের দিকে যেহেতু এটা ধনাত্মক, তাহলে উপরের দিকে একটা চুম্বক ক্ষেত্র কি কাজ করবে? চুম্বক বল F কাজ করবে। এর মানে এই ধনাত্মক আধান, সেটার উপর যেহেতু একটা চুম্বক বল কাজ করবে, এর মানে চুম্বক বল তাকে কোন দিকে ধাক্কা দিবে? উপর দিকে ধাক্কা দিবে। এই চুম্বক বল তাকে উপর দিকে ধাক্কা দেওয়ার কারণে সে কোন দিকে উঠে যাবে? উপরের দিকে উঠে যাবে। তাহলে আগে আমাকে বলো উপর দিকে ধাক্কা যে দিবে, এতটুকু তোমরা বুঝছো কিনা? উপরের দিকে ধাক্কা দেওয়া পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? উপরের দিকে যে কেন আমাদের বলটা কেন উপর দিকে, এটা আমরা বুঝছি কিনা? যে আমাদের এই ধনাত্মক আধানটা উপর দিকে একটা বল অনুভব করবে, আমরা এটা বুঝছি কিনা বলো তো? ধনাত্মক আধানটা উপরের দিকে একটা বল অনুভব করে, এই জিনিসটা আমরা বুঝছি কিনা? তাহলে আমরা বলতে পারতেছি ধনাত্মক আধানটা উপরের দিকে একটা কি অনুভব করে? ভাইয়া বল অনুভব করে। ওকে ওকে, ভালো কথা। তাহলে ধনাত্মক আধান উপরের দিকে যদি একটা বল অনুভব করে, হ্যাঁ, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এতটুকু আমরা বুঝলাম। এখন আমি এই জিনিসটাকে একটু বামে করে আঁকবো, আবান আঁকবো। আবান আঁকার কারণ আছে, আবান আঁকার কারণ হচ্ছে আমি এইটাকে দুইভাবে এঁকে দেখাবো তোমাদেরকে। আগে আমার এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমি সামনের দিকে প্রসিড করি। ওকে,
তাহলে আমরা বুঝলাম এতটুকু। এবার আসো আমার আধান বাহক আমরা ধনাত্মক নিয়ে কাজ করব শুধুমাত্র। এখন আমরা কাজ করব হচ্ছে কাকে নিয়ে, আমার এখন আমরা যে কাজ করতেছি এক্ষেত্রে আধান বাহক, উপরে লিখে দিচ্ছি আধান বাহক। আধান বাহক কেমন? আধান বাহক ধনাত্মক। এর মানে আমরা ধরে নিব আধান বাহক মানে বুঝতেছ আধানটা যে বহন করে, এর মানে আমরা ধরে নিচ্ছি তড়িৎ যে প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে কি আধানের প্রবাহ। এখন প্রবাহটা ধনাত্মকের জন্য হইতে পারে, ঋণাত্মকের জন্য হইতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা কার জন্য? ধনাত্মকের জন্য। এর মানে আমরা ঋণাত্মক ধরবো না, ধনাত্মক ধরবো। এখন আসো তাহলে আমরা সেই কাঙ্ক্ষী আগের জিনিসটা আবার রাখতেছি। তাহলে এরকম আমরা আঁকলাম। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এই বরাবর আমরা ধরে নিলাম ভাইয়া আমার তড়িৎ প্রবাহ হচ্ছে এই বরাবর। আর আমাদের যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনগুলা আমরা ধরে নিলাম এটা তল বরাবর লম্ব দিকে এই বরাবর, এটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এবার আমরা বলতে পারি আধান বাহক কেমন? ধনাত্মক। তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে দেখো এই কথাটার মানে কি? তাহলে আমরা বলতে পারি আধান বাহক ধনাত্মক মানে হচ্ছে এই যে, যদি তুমি এবার চিন্তা করো এটা তার বা এরকম কোনো কিছু একটা, এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি ধনাত্মক আধানগুলো এদিকে যাচ্ছে, ধনাত্মক আধানগুলো কি এদিকে যাচ্ছে। তাহলে কিন্তু একটা আধান যাচ্ছে না, অনেকগুলো আধান যাচ্ছে। ওকে ওকে, অনেকগুলো আধান যাচ্ছে এই দিকে। তাহলে আমার তার ভ্যালোসিটির দিকটা হচ্ছে এইদিকে, এদিকে তার ভ্যালোসিটি, কারণ আমরা জানি ধনাত্মক আধান তড়িৎ প্রবাহ যেদিকে সেদিকে প্রবাহিত হয়। আর চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি সে বল লাভ করবে কোন দিকে? আমার ডান হাতি নিয়মে উপর দিকে একটা বল লাভ করবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, সে যখন উপর দিকে একটা বল লাভ করলো তাহলে আমরা বলতে পারি এই আধানটা সে এদিক থেকে এদিকে যেতে চাইছিল, এই আধানটা এদিক থেকে এদিকে যাচ্ছে। হঠাৎ করে কেউ যদি তাকে উপর দিকে ধাক্কা দেয় সে উপরে উঠে যাবে না? জি ভাই, উপরে উঠে যাবে। এখন কী হয় ভাইয়া, আমার এই যে ধনাত্মক আধান তো অনেকগুলো যাচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি একটা যাচ্ছে না, অনেকগুলো যাচ্ছে। অনেকগুলো যখন যাচ্ছে এদেরকে যখন আমার এরকম চুম্বক বল ধাক্কা দেওয়া শুরু করে, এইদিকে আমার কি হয় প্লাসের একটা লেয়ার সৃষ্টি হয়ে যায়। কিসের? প্লাসের। আচ্ছা, এইদিকে যদি ধনাত্মকের আধিক্য সৃষ্টি হয়, মানে এদিকে ধনাত্মক ধর্মী ধরলে এদিকটাকে ঋণাত্মক ধর্মী বলতে পারি না? অর্থাৎ এদিকে ধনাত্মক বেশি, এদিকে ধনাত্মক কম, এর মানে এক কথা এদিকটা ধনাত্মক ধর্মী, এদিকটা ঋণাত্মক ধর্মী ধরা যায়। ওকে, তাহলে আমরা বলতে পারি উপরের দিকে একটা ধনাত্মক সৃষ্টি হবে, নিচের দিকে একটা ঋণাত্মক সৃষ্টি হবে, কারণ আধানগুলা ক্রমাগত উপরের দিকে যেতে থাকবে, আধানগুলা ক্রমাগত উপরের দিকে যেতে থাকবে। এই জিনিসটা দেখতে এরকম না? এই সাকিব জিজ্ঞেস করলো বি তড়িৎ প্রবাহের দিকে কেন? আমরা চলতড়িতে পড়াইছি অলরেডি, ধনাত্মক আধানের দিক হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, ঋণাত্মক আধানের দিক হচ্ছে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। ওই কারণে বিটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, কারণ আমরা ধনাত্মক আধান ধরতেছি। এবার দেখো এটা হচ্ছে সেটা না। এখন এই জিনিসটাকে আমি যদি সোজা সামনে থেকে দেখি, মানে এই জিনিসটাকে যদি আয়না এখানে এভাবে বসাই দিই, তাহলে কি হবে? চৌম্বক ক্ষেত্র কি তল বরাবর ভিতরে না, এর মানে ক্রস। তাহলে আমি সেটাই তোমাকে দেখাচ্ছি। অর্থাৎ এই ফিগারটাকে যদি এই দিক থেকে সামনে থেকে দেখি যেমন হবে তেমন আমি এখানে আঁকতেছি। তোমরা বইতে অনেক সময় এগুলো বুঝো না কোনটা দ্বারা কি মিন করতেছে। তাহলে বুঝতে পারতেছো ওই জিনিসটাকে সামনে থেকে দেখতে এরকম মনে হবে। এবার তল বরাবর ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র, এর মানে কি সবগুলা ক্রস। এবার হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কোন দিকে? এই দিকে। তাহলে আমরা এখানে বলতে পারো ভাইয়া তড়িৎ প্রবাহটা ধরে নিলাম এই দিকে। এবার আমরা বলতে পারি ভাইয়া আমাদের এখানে বলা যায় আধানটা ধনাত্মক, তাহলে তড়িৎ প্রবাহের দিকে হচ্ছে তার ভ্যালোসিটি। এদিকে যদি ভ্যালোসিটি হয় আমার চুম্বক ক্ষেত্রটা কোন বরাবর? ভিতরের দিকে। তাহলে আমার যে বলটা লাভ করে বলটা কোন বরাবর? উপরের দিকে এফ। তাহলে উপরের দিকে আমার একটা ধনাত্মকের লেয়ার সৃষ্টি হয়, উপরের দিকে ধনাত্মকের লেয়ার সৃষ্টি হয় মানে হচ্ছে নিচের দিকে ঋণাত্মকের লেয়ার সৃষ্টি হয়। তাহলে উপর দিকটা যতই ধনাত্মক ধর্মী হয়, তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া,
এই যে উপরের পাত এবং নিচের পাত এই দুইটা প্রান্তের মধ্যে মনে করো এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা প্রান্তের মধ্যে যদি আমরা একটা ভোল্টমিটার লাগাই দিই, কি লাগাই দিলাম? ভোল্টমিটার। কেন ভোল্টমিটার লাগাবো? বিভব পরিমাপ করার জন্য। তাহলে কি হবে খেয়াল করো তো, প্রাথমিক অবস্থায় কিন্তু এখানে কোনো আধান ছিল না, আস্তে আস্তে একটা দুইটা আধান আস্তে আস্তে যাওয়া শুরু করবে না, জিভে যাওয়া শুরু করবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তাহলে যতই আধান যাচ্ছে এই দুই প্রান্তের বিভব তত বাড়তেছে না? জিভে অবশ্যই বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ধনাত্মক আধান, এই ধনাত্মক আধান উপরের দিকে একটা বল অনুভব করে অলওয়েজ। উপরের দিকে যখন বল অনুভব করে এটা সবসময় উপরের দিকে যেতে চায়, তাহলে ধাক্কা দিয়ে দিয়ে সে উপরে চলে যাচ্ছে। এখন যে উপরে চলে যাচ্ছে তাহলে আমাদের যত বেশি আধান যাচ্ছে বিভব তত বাড়তেছে, বিভব পার্থক্য দুই প্রান্তের বিভব পার্থক্য তত বাড়তেছে। এখন এই বিভব পার্থক্য যতই আধান যায় ততই বাড়ে, যতই আধান যায় ততই বাড়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি আজীবন এভাবে বাড়তেই থাকবে? বাড়তে থাকলে তো একসময় এটা অসীম হয়ে যাবে। উত্তর হচ্ছে না, একসময় থেমে যাবে। তাহলে এইটা যদি থামতে হয় তাহলে যেদিকে বল প্রয়োগের কারণে আমাদের আধানটা গতিশীল হচ্ছে, নিশ্চয়ই তার বিপরীত দিকে একটা কী সৃষ্টি হবে? একটা নতুন একটা বল সৃষ্টি হবে। সেই বলটা কি দেখো, সেই বলটা হচ্ছে আমার তড়িৎ বল। কি বল? তড়িৎ বল। কেন? তোমার যখন এদিকে যাইতে যাইতে প্রাথমিক অবস্থায় এদিকে কিছু ছিল না, ধাক্কা দিয়েছে চলে গেছে, ধাক্কা দিয়েছে চলে গেছে, ধাক্কা দিয়ে চলে গেছে, কিন্তু এই ধাক্কা দিয়ে যাওয়ার কারণে এই প্রান্তে দেখো একটা ধনাত্মকের লেয়ার সৃষ্টি হয়েছে না? জীবের সৃষ্টি হয়েছে। এই প্রান্তে একটা ঋণাত্মকের লেয়ার সৃষ্টি হয়েছে না? জীবের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে যখন একটা ধনাত্মক আধান আছে, এই ধনাত্মক আধান এবার যদি এদিকে যেতে চায়, সে এদিকে যেতে চাচ্ছে, এই ধনাত্মক আধান এই ধনাত্মক আধানকে কি করবে? বিকর্ষণ করবে। এই ঋণাত্মক আধান ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। আমরা আগেই ওই একবারে শুরুতে একটা জিনিস দেখাইছিলাম, প্লাসের লেয়ার মাইনাসের লেয়ার, ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায়? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এর মানে হচ্ছে আমার এই ধনাত্মক আধান উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, এই ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে নতুন একটা বল লাভ করে। এখানে যে বলটা সেটা হচ্ছে চুম্বক বল, চুম্বক বলের কারণে উপরের দিকে চলে যেত। এখন নিচের দিকে একটা বল লাভ করে সেটা হচ্ছে তড়িৎ বল, Fe, ইলেকট্রিক ফোর্স। ওই তড়িৎ বল আমাদের Fm, তড়িৎ বল হচ্ছে আমাদের চুম্বক বল হচ্ছে Fm, আর তড়িৎ বল হচ্ছে আমার Fe ইকুয়ালস টু আমরা বলতে পারি QE। আর Fm তো আমাদের বলা যায় Fm ইকুয়ালস টু হচ্ছে আমার QV সাইন থিটা। এক্ষেত্রে থিটার মান কত? এক্ষেত্রে এই যে এই দুইটার মধ্য দিকে 90, থিটার মান হচ্ছে 90। এর মানে এক্ষেত্রে বলা যায় Fm ইকুয়ালস টু হচ্ছে QV। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই Fm কিন্তু ফিক্সড। এই Fm কেমন? ফিক্সড। কেন ফিক্সড ভাইয়া? এই যে আধান কিউ, এই কিউ তো বারবার ফ্লো হচ্ছে, তাহলে আমার এটা ফিক্সড। এই যে ভ্যালোসিটি বি, সে তো একটা নির্দিষ্ট ব্যাগে যাচ্ছে, তাকে আমরা বলি তাড়ন ব্যাগ। কারণ আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমার ধনাত্মক আধান যে ব্যাগে যায় তাকে আমরা বলি তাড়ন ব্যাগ। আর চুম্বক ক্ষেত্র বি, সে তো একটা নির্দিষ্ট চুম্বক ক্ষেত্র আছে, এর মানে এটা ফিক্সড। এবার আসো, আমরা যখন এটা করব ইলেকট্রিক ফিল্ড Fe ইকুয়ালস টু QE যখন করব, ভেক্টর আকারে লিখতে পারি, স্কেলার আকারে লিখতে পারি, F ইকুয়ালস টু QE। এবার দেখো কিউ এর মান ফিক্সড, কিউটা কি? ফিক্সড। কিন্তু এই যে ইটা আছে, এই এর ক্ষেত্রে চিন্তা করো তো, যত বেশি এদিকে ধনাত্মক আধান জমা হচ্ছে ততই আমার তীব্রতা বাড়তেছে না? কারণ আমার এখানে ধনাত্মক আধান যত বাড়বে ও এই প্লাসটাকে তত জোরে ধাক্কা দেবে। এর মানে ই আমার কি হয়? আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। তাহলে আমি কি বলতে পারি, ই যদি আস্তে আস্তে বাড়ে, ই এর কারণে Feটাও আস্তে আস্তে বাড়ে বলা যায় কিনা? তাহলে আমরা বলতেছি কি ভাইয়া, উপরের দিকে চুম্বক বল কাজ করে সেটা সবসময় ফিক্সড, তার একটা নির্দিষ্ট মান আছে। আর নিচের দিকে যে তড়িৎ বল কাজ করে, এই তড়িৎ বলটা কিন্তু প্রাবল্যের উপর ডিপেন্ড করে। শুরুতে কিন্তু এখানে কিচ্ছু ছিল না, মানে প্রাবল্য কি ছিল? শূন্য। এর মানে শুরুতে Fe এর মান 0। তাহলে আমরা বলতে পারি Fe আমার শুরুতে 0, শুরুতে 0, আস্তে আস্তে কি হয়? বাড়ে। এই আস্তে আস্তে বাড়তে 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 এক সময় এমন একটা পর্যায় সৃষ্টি হবে না, এই Feটা বাড়তে বাড়তে Fm এর সমান হয়ে গেছে,
জি/এ সমান হয়ে গেছে। যদি কখনো এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি কখনো এফ ই এবং এফ এম সমান হয়ে যায়, এর মানে কি? এর মানে কোনো একটা আধান সে উপরের দিকে যে পরিমাণ বল প্রাপ্ত হচ্ছে নিচের দিকেও সেম পরিমাণ বল প্রাপ্ত হচ্ছে, তখন আমরা বলতে পারবো আধানটা উপরেও যাবে না নিচেও যাবে না, সে যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। তখন আমরা বলতে পারি এর পরে কি আর কোনো আধান উপরের দিকে যাবে না ভাইয়া, আর কোনো আধান উপরের দিকে যাবে না। এর মানে আমরা বলতে পারি আধান এতক্ষণ পর্যন্ত যাচ্ছিল 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 যাচ্ছিল, যাইতে 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 এখানে এসে কী হয়ে গেছে? স্থির হয়ে গেছে। এই যখন এই অবস্থা হয়েছে, তাহলে আমরা বলতে পারি শুরুতে যদি তুমি বিভব পরিমাপ করো, বিভব 0, এই বিভব আস্তে আস্তে কি হয়? বাড়ে। এই বিভব বাড়তে বাড়তে শেষ পর্যন্ত এখানে হয়ে যায় কি? বি ম্যাক্স। এই বি ম্যাক্স এর থেকে তো আর বেশি হওয়া সম্ভব না। না, এই মুহূর্তে যে ভোল্টেজ সেটাকে আমরা বলি হল বিভব, হল বিভব। তাহলে বিজ্ঞানী হল কি বলল? কোনো একটা পরিবাহীকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তাহলে ওই পরিবাহীর মধ্যে তার দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই প্রভাবটাকে আমরা বলি হল প্রভাব। এই বিভব পার্থক্যটাকে আমরা বলি হল বিভব বা হল বিভব পার্থক্য। অনেকে মনে করে এখানে উপরের দিকে বল প্রয়োগ করছে, ভোল্টেজ সৃষ্টি হয়ে গেছে। না, উপর দিকে বল প্রয়োগের কারণে আধানগুলো এদিকে গতিশীল হচ্ছে। আধানগুলো তো আস্তে আস্তে গতিশীল হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় তো সর্বোচ্চ মানে পৌঁছায়। একসময় দেখা যায় এই দুইটা সমান হয়, যখন সমান হয় ওই মুহূর্তে সেটা সাম্য অবস্থায় পৌঁছায়। এরপরে আর কি হয় না? আধানগুলো গতিশীল হয় না। ওই মুহূর্তে বিভবটা ফিক্সড, ওই বিভবটাকে আমরা বলি কি? হল বিভব। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? প্রয়োজনে আমি আবার রিপিট করব, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো? এটা কিন্তু অত্যন্ত মারাত্মক লেভেলের কনসেপ্ট। অনেকের কাছে এটা খুবই গর্জিয়াস কনসেপ্ট মনে হয়। আসলে আমরা সহজ ভাষায় বলার চেষ্টা করছি, তাও যদি বলো আমরা আরেকটু রিভিউ দিব, কোনো সমস্যা নেই। আমরা এরপরে তো আবার ঋণাত্মকটাও বলবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা সংক্ষেপে একটা রিভিউ দিই, কি বলো? একবার ছোট্ট করে একটা রিভিউ দিই। আমি দেখো, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি কোনো কষ্ট হবে না বুঝতে। দেখো, আমি বলি, আমি তোমাদেরকে আগেই বললাম যে আমাদের কোনো একটা পরিবাহী আছে, এটা একটা তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হচ্ছে। যেহেতু আমি আধান বাহকটা ধনাত্মক ধরছি, তড়িৎ প্রবাহ যেদিকে আধানের ভ্যালোসিটিও সেম দিকে। এখন চুম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে ধরে নিলাম আমরা। এখন এই চুম্বক ক্ষেত্র বি এবং ভ্যালোসিটি ভি, এই দুইটার লম্ব দিকে কাজ করবে কে? চুম্বক বল এফ। কারণ আমরা সবসময় জানি এফটা বি এবং বি এর কি? লম্ব বরাবর কাজ করবে এফ। আমরা দেখলাম ভ্যালোসিটি যদি এদিকে হয়, চুম্বক ক্ষেত্র যদি এদিকে হয়, ধনাত্মক আধানের জন্য তার বলটা হচ্ছে উপরের দিকে। তাহলে এর মানে হচ্ছে আধানগুলো যখন এদিক থেকে আসা শুরু করবে না, এদিকে তো আধান একটা আসবে না, অনেকগুলো আসবে। আধান অনেকগুলা সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে, অনেকগুলো আধান আসতেছে। সবগুলো আধান কী হবে? উপর দিকে একটা বল প্রয়োগ হবে, উপর দিকে সবগুলো আধান কী হবে? উপর দিকে একটা বল প্রযুক্ত হবে। এখন আমার সবগুলো আধানের উপর যখন উপরের দিকে বল প্রযুক্ত হবে, শুরুতে কিন্তু কোনো বল ছিল না। শুরুতে যেহেতু আমাদের একবারে শুরুতে কিন্তু এখানে কোনো আধান ছিল না। তাহলে আমরা বলতে পারি এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য নাই, যার কারণে এখানে কোনো প্রাবল্যও নাই, এখানে কোনো বলও নাই। কিন্তু এখানে একটা চুম্বক বল আছে। এই চুম্বক বল যেহেতু উপরের দিকে, তাহলে শুরুতে শুধু চুম্বক বল আছে। এই চুম্বক বল উপরের দিকে হওয়ার কারণে সে সবগুলো ধনাত্মক আধানকে উপরের দিকে ধাক্কা দেয়। তাহলে এভাবে সবগুলো ধনাত্মক আধান সে যতই আমার এদিকে আসতে চায়, এই ধনাত্মক আধানটাকে ধাক্কা দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। এই উপরের দিকে ধাক্কা দেওয়ার কারণে তারা সবাই উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমার মেন কথা হচ্ছে কি,
আমার চৌম্বক বল তাদেরকে যেহেতু উপরের দিকে ধাক্কা দিচ্ছে, তারা গ্র্যাজুয়ালি উপরের দিকে যাওয়া শুরু করবে। যেহেতু তারা ধনাত্মক, এই ধনাত্মক উপরের দিকে গেলে ধনাত্মকের একটা লেয়ার সৃষ্টি হবে। আর অপোজিট সাইডে আমরা বলতে পারি এদিকে ধনাত্মক বেশি মানে অপোজিট সাইডে ধনাত্মক কম, আর ধনাত্মক কম মানে হচ্ছে ধনাত্মক বেশি মানে আমরা বলি উচ্চ বিভব, ধনাত্মক কম মানে নিম্ন বিভব, আর নিম্ন বিভবকে আমরা ঋণাত্মকও বলতে পারি। এখন হচ্ছে আমার যখন এখানে একটা ধনাত্মকের লেয়ার সৃষ্টি হলো, এখানে একটা ঋণাত্মকের লেয়ার সৃষ্টি হলো, আমরা বলতে পারি ধনাত্মক মানে উচ্চ বিভব, ঋণাত্মক মানে নিম্ন বিভব। তাহলে এটা হচ্ছে এখানে আমরা বলতে পারি বিভব হচ্ছে উচ্চ বিভব, এখানে বিভব হচ্ছে উচ্চ বিভব, আর এখানে বিভব হচ্ছে ভাইয়া নিম্ন বিভব। তাহলে আমরা একটা কথা বলতে পারি উচ্চ বিভব এবং নিম্ন বিভব এই দুইটার মধ্যে একটা কি থাকে ভাইয়া, বিভব পার্থক্য থাকে। ওই যে বিভব পার্থক্য, উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে একটা বিভব পার্থক্য থাকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার বিভব পার্থক্যের কারণে আমার যেহেতু আধানটা ধনাত্মক, এই ধনাত্মক আধান কি করে নিচের দিকে একটা তড়িৎ বল অনুভব করে Fe। এই তড়িৎ বল Fe = বলা যায় QE, তার ডিরেকশন কোন দিকে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। ধনাত্মক থেকে ঋণাত্মকের দিক মানে হচ্ছে নিচের দিক। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের চুম্বকের জন্য যে বলটা সৃষ্টি হয়েছিল, চুম্বক বলের দিকটা হচ্ছে উপরের দিকে, তড়িৎ বলের দিকটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি চুম্বক বলটাকে তড়িৎ বল নাখুশ করে দেয়। কিন্তু কথা হচ্ছে আমার চুম্বক বলটাকে তড়িৎ বল তখনই পুরোপুরি ভ্যানিশ করে দিতে পারবে যখন দুইটা কি হবে, সমান হবে। এখন চুম্বক বলটা দেখা যাচ্ছে সবসময় কনস্ট্যান্ট, বাট তড়িৎ বলটা কার উপর ডিপেন্ড করে, প্রাবল্যের উপর। প্রাবল্য কার উপর ডিপেন্ড করে, এখানে কি পরিমাণ আধান আছে। অর্থাৎ এখানে যত বেশি আধান জমে প্রাবল্য তত বাড়ে, আর প্রাবল্য যত বাড়ে তড়িৎ বলটা তত বাড়ে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই চুম্বক বলটা সবসময় কনস্ট্যান্ট। মনে করো এই চুম্বক বলের মান মনে করো 10 নিউটন। এবার তড়িৎ বলের মান তো শুরুতে, তাহলে এই চুম্বক বলের মান 10 নিউটন। তড়িৎ বলের মান কত, শুরুতে হচ্ছে 0 নিউটন, এরপর সে আস্তে আস্তে বাড়ে, বাড়তে 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 এক সময় গিয়ে এটার মানও কত নিউটন হয়ে যাবে, 10 নিউটন। যখন এটার মান 10 নিউটন হয়ে গেল, তখন দেখো এই প্লাস আধানটাকে এটা উপরের দিকে 10 নিউটন বলে ধাক্কা দেয়, আর নিচের দিকে আমার তড়িৎ বল 10 নিউটন বলে ধাক্কা দেয়। তাহলে আলটিমেটলি আমার উপরের দিকে বল যা, নিচের দিকেও বল সেম। তাহলে আলটিমেটলি এটার উপর লব্ধি বলের মান কত, 0, যার কারণে সে উপরেও যায় না আর নিচেও যায় না, তার ব্যাগ যেহেতু এই বরাবর সে সামনের দিকে যাইতেই থাকে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সাধারণত যতক্ষণ পর্যন্ত চুম্বক বল বেশি থাকে, কারণ চুম্বক বল তো ফিক্সড, তড়িৎ বলটা কম, তাহলে বলতে পারি তড়িৎ বলটা যতক্ষণ পর্যন্ত চুম্বক বল থেকে কম থাকে ততক্ষণ পর্যন্ত লব্ধি বল উপরের দিকে, কারণ বড়টার দিকে, তাহলে লব্ধি বল উপরের দিকে হওয়ার কারণে সে উপরের দিকে বেগবান থাকে। যতই আমার উপরের দিকে ধনাত্মক আধান যাচ্ছে ততই আমার কিন্তু তড়িৎ বলের মান বাড়তেছে। এই তড়িৎ বলের মান বাড়তে বাড়তে একসময় জায়গায় দেখা যাবে চুম্বক বলের সমান হয়ে গেছে। যখন তড়িৎ বলের মান চুম্বক বলের সমান হয়ে গেছে, তখন এই আধানটার উপরে আর নিচে লব্ধি বলের মান 0, তখন সে উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, সে তার ব্যাগের দিকে চলে যাবে। তাহলে এরপরে আর কোনো আধান কিন্তু এখানে জমা হবে না। এর মানে যতটুকু জমা হয়েছে এতটুকুই, এরপর আর জমা হবে না। তাহলে আমরা কি বলতে পারি, এরপরে যেহেতু আর জমা হবে না, এই মুহূর্তে এখানে আধানের পরিমাণ ফিক্সড, যেভাবে ফিক্সড, ওই ফিক্সড আধান এই দুই পাশে যে বিভব পার্থক্য সৃষ্টি করলো তাকে আমরা বলতেছি হল বিভব। এটা আমার দুই পাশে যে বিভব পার্থক্য সৃষ্টি করলো তাকে আমরা কি বলতেছি, হল বিভব বলতেছি। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এবার আসো, আমরা আজকে ক্যালকুলেশন দেখাবো না, ঠিক সেম প্রসেসে এবার যদি আদান বাহকটা ধনাত্মক না হইয়া ঋণাত্মক হয় কী হবে সেটা দেখাই আমরা আজকে শেষ করে দিব। তাহলে আসো একবারে একটু তোমরা ছবি তুলে নিতে হবে। এখন আমি দেখাবো ঋণাত্মকের জন্য, হুবহু সেম, জাস্ট তোমরা ঋণাত্মকের জন্য অনেক ক্ষেত্রে তোমরা একটু কনফিউজড হয়ে যাও, ওই কারণে ঝামেলা। তো আমরা ঋণাত্মকটা একটু দেখাই শেষ করে দেবো, মানে ঋণাত্মকটা দেখালে হবে কি জিনিসটা পুরোটা একটু আরেকবার রিভিউ হয়ে যাবে, সেম কথা আবার বলবো।
এটাই আমাদের লাস্ট, মানে হচ্ছে এবার ঋণাত্মকের জন্য দেখাবো। এবার হচ্ছে আদান বাহক কেমন, আদান বাহক হচ্ছে ঋণাত্মক। একটু ভালো করে মনোযোগ দাও, খুবই ইজি। তাহলে আমি আবার আগের মতো নিলাম ভাইয়া, এরকম একটা পাত নিলাম, তাহলে আমরা আবার আগের মতো আঁকি। এই জিনিসটাকে সামনে থেকে দেখতে কেমন দেখা যাবে, সামনে থেকে দেখতে ভাইয়া এমন দেখা যাবে, সেটাও আমরা এঁকে ফেলি। এবার আমরা একসাথে দুইটা আঁকি। তাহলে আমরা বলতেছি ভাইয়া এই বরাবর এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এর মান হচ্ছে এই বরাবর এইদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এবার বলতে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে যে চৌম্বক ক্ষেত্র, ভিতরের দিকে যে চৌম্বক ক্ষেত্র বি আছে। এখন আমরা বলতে পারবো ভিতরের দিকে মানে কি ক্রস, তাহলে আমাদের ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ক্রস। ভিতর দিকে চৌম্বক ক্ষেত্র ক্রস। এবার আসো আমার, এখন আমরা যদি বলি আমার আদান বাহকটা কেমন, ঋণাত্মক, তাহলে আমরা এখানে একটা ঋণাত্মক নিলাম, এটা হচ্ছে আমার আদান বাহক। তাহলে আমাদের আদান বাহকটা কেমন, ঋণাত্মক, তাহলে একটা ঋণাত্মক নিলাম, এটা হচ্ছে আমার আদান বাহক। এবার তোমরা বলো তো ঋণাত্মক আদানের দিক কোন দিকে, ঋণাত্মক আদান কোন দিকে গতিশীল থাকে, তড়িৎ প্রবাহের একই দিকে নাকি বিপরীত দিকে? এই সাকিব হোসেন জিয়ান প্রশ্ন করলো এফ ই সমান এফ এম কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। এবার আসো, তাহলে সিম্পল, ঋণাত্মক আদানের দিক কোন দিকে, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। তাহলে তড়িৎ প্রবাহ যদি এদিকে, এই ঋণাত্মক আদানের দিকটা কোন দিকে হবে ভাইয়া, এই দিকটা হবে এইদিকে। এবার হচ্ছে ঋণাত্মক আদানের ভ্যালোসিটি এদিকে। তাহলে ভ্যালোসিটি যদি এদিকে হয়, চৌম্বক ক্ষেত্র কোন দিকে ভাইয়া, চৌম্বক ক্ষেত্র এই বরাবর এই যে এদিকে। তাহলে এটা জিনিস খেয়াল করে দেখো। এখন সিম্পল, আচ্ছা এখন তোমরা নিজেরা দেখি ওইখান থেকে বলো তো, কমেন্টে বলো তো, ঋণাত্মক আদানের দিক এদিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তাহলে আমার এই ঋণাত্মক আদান যে বল অনুভব করে সেটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? ঋণাত্মক আদান যে বল অনুভব করে সেটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? দেখি বলো তোমরা, ঋণাত্মক আদানটা কোন দিকে বল অনুভব করবে, উপরের দিকে নাকি নিচের দিকে? যেরকম আগে উপরের দিকে বল প্রয়োগ করছিল ধনাত্মকের ক্ষেত্রে, এখানে ঋণাত্মকটা কি উপরের দিকে বল প্রয়োগ করবে না নিচের দিকে বল প্রয়োগ করবে? অনেকে এই জায়গায় ভুল করবা। এই ঋণাত্মক আদানটা উপরের দিকে বল প্রয়োগ করবে নাকি নিচের দিকে বল প্রয়োগ করবে? ঋণাত্মক আদান উপরের দিকে বল প্রয়োগ করবে নাকি নিচের দিকে বল প্রয়োগ করবে? যাক, ভালো ভালো কথা হচ্ছে সবাই বলতেছে নিচের দিকে এবং সবাই ভুল। আচ্ছা দেখো, আমার তড়িৎ প্রবাহ এদিকে মানে হচ্ছে আমার ঋণাত্মক আদানটা তার বিপরীত দিকে প্রবাহিত, এর মানে ভ্যালোসিটি এদিকে। ভ্যালোসিটি বরাবর কোন আঙ্গুল দিতে হয়, বৃদ্ধাঙ্গুল দিলাম। চৌম্বক ক্ষেত্র কোন বরাবর, ভিতরের দিকে। এখন তোমার কাছে মনে হচ্ছে নিচের দিকে, এই যে আমরা বলছিলাম বারবার, একবার শুরুতে এই কথাটা বলছিলাম, এই বরাবর ভ্যালোসিটি এই বরাবর চৌম্বক ক্ষেত্র ধরলে দিকটা তালু বরাবর উপরের দিকে হবে, মানে তালুর বাইরের দিকে হবে যদি সেটা ধনাত্মক আদান হয়, যদি সেটা ঋণাত্মক আদান হয় দিকে। এখানে দেখো এদিকে বৃদ্ধাঙ্গুলি দিলাম, এদিকে চৌম্বক ক্ষেত্র দিলাম, এটা যদি ধনাত্মক আদান হইতো তাহলে দিকটা এদিকে হইতো, তালুর বাইরের দিকে। কিন্তু যেহেতু এটা ঋণাত্মক আদান, আলটিমেটলি দিকটা এইদিকে, এর মানে তার বলের দিকটা হচ্ছে উপরের দিকে। এটা বুঝছি কি না, এটা বুঝছি কি না? দিকটা তোমরা নিচের দিকে বলছো, কিন্তু কেন উপরের দিকে সেটা বুঝছি কি না, এটা অনেকে বুঝে না। এই জায়গায় অনেকে কনফিউজ হয়ে যায়, দিকটা কেন উপরের দিকে বুঝছি কি না।
দিকটা কেন উপরের দিকে বুঝছি কিনা একবার শুরুতে আমরা বলছিলাম, এটা মনে রাখতে হবে। ধনাত্মকের জন্য হচ্ছে তালু বরাবর বাইরের দিকে, ঋণাত্মকের ক্ষেত্রে হচ্ছে উল্টা দিকে, এই পিঠের দিকে তালুর। ভুল করছো সমস্যা নাই, বাট এখন বুঝছো কিনা সেটা বলো। যারা ভুল করছো সবাই বলো তোমরা বুঝছো কিনা। যারা ভুল করছো তোমরা বুঝছো কিনা বলো। আমি আবার বলতেছি, আমার কথা হচ্ছে এই বৃদ্ধাঙ্গুল বরাবর ভেলোসিটি ভি, এই বরাবর চুম্বক ক্ষেত্র বি। এখন যদি আদান বাহকটা ধনাত্মক হয়, আদানটা যদি ধনাত্মক হয় তাহলে দিক হচ্ছে এ বরাবর, আর আদান যদি ঋণাত্মক হয় তাহলে দিক হচ্ছে এ বরাবর। তো এখন আদান যদি ধনাত্মক হয় তো হাতটা এভাবে থাকুক না, সমস্যা নেই, হাত যেভাবে থাকুক। আদান বাহক ধনাত্মক মানে হচ্ছে তালু বরাবর বাইরের দিকে, এই যে এটা হচ্ছে দিক। আর ঋণাত্মক হলে পিঠের দিকে, ধনাত্মক হলে পেটের দিকে, ঋণাত্মক হলে পিঠের দিকে। তাহলে একটু খেয়াল করে দেখো, এইদিকে ভেলোসিটি ভি, এদিকে চুম্বক ক্ষেত্র ভি। তাহলে এটা হচ্ছে ধনাত্মকের জন্য আর এটা হচ্ছে ঋণাত্মকের জন্য। এবার আসো, এদিকে ভেলোসিটি ভি, এদিকে চুম্বক ক্ষেত্র ভি। তোমার কাছে মনে হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে হইতো যদি আদানটা ধনাত্মক হইতো, কিন্তু আদানটা ধনাত্মক নয় মানে হচ্ছে দিকটা উপর দিকে। এটা হচ্ছে কিনা এটা বুঝছি কিনা বলো তো। এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, অনেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে জানে না এটা। আমরা তো আমাদের সময় এগুলো কিছু বুঝতাম না, কি বুঝেছে আল্লাহ জানে আমাদেরকে। এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, এই জায়গায় তোমরা ভুল করো আমি জানতাম খুব ভালো করে, ওই কারণে এটা তোমাদের প্রশ্ন করছি। এখন ক্লিয়ার কিনা একটু বলো, নাকি আবার বলবো? আমরা আবারও বলতেছি, ডান হাত নিবা, বৃদ্ধাঙ্গুলি বরাবর ভেলোসিটি ভি, এই আঙ্গুলগুলো বরাবর চুম্বক ক্ষেত্র বি। নেওয়ার পর আমার কথা হচ্ছে এই হাতের সাদা অংশ, এই সাদা অংশের বাইরের দিকে হবে যদি ধনাত্মক হয়, আর হাতের কালো অংশের বাইরের দিকে হবে যদি ঋণাত্মক হয়। কারো যদি দুই পাশে সাদা হয় তাহলে আমার কিছু করার নাই। আমার এই যে তালুর দিক বরাবর হবে ধনাত্মকের জন্য, আমাদের অপোজিট দিক বরাবর ঋণাত্মকের জন্য। এখন আমার এখানে এই সিটটি চিন্তা করো না, ভেলোসিটি ভি এদিকে, চুম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তাহলে ধনাত্মক আদান হইলে এই তালু বরাবর হইতো, বাট যেহেতু ঋণাত্মক আদান তালুর বিপরীত দিকে। এটা হচ্ছে আমার বলের দিক। ওকে, এবার সে আবার আদি ইতিহাস। যেহেতু এবার ঋণাত্মক আদানগুলো উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে ঋণাত্মক আদানগুলো উপরের দিকে জমে 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 এখানে একটা ঋণাত্মকের লেয়ার সৃষ্টি করবে। আর উপরের দিকে ঋণাত্মকের লেয়ার সৃষ্টি হয়েছে মানে নিচে কিসের লেয়ার সৃষ্টি হবে? ধনাত্মকের লেয়ার সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি এই ঋণাত্মকগুলো জমে 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 ঋণাত্মকের একটা লেয়ার সৃষ্টি করবে, আর ধনাত্মকগুলো জমে জমে সে আমাদের ধনাত্মকগুলো ঋণাত্মক, এদিকে ঋণাত্মক মানে হচ্ছে এদিকটা কি ধনাত্মক। তাহলে আবার আগের মতো এই দিকে আর এই দিকে যদি একটা ভোল্টমিটার যুক্ত করি, ভোল্টমিটার কেন যুক্ত করব? ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। যদি যুক্ত করি তাহলে দেখা যাবে কি আমার একটা বিভব পার্থক্য আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে শুরুতে বিভব পার্থক্য তেমন ছিল না, বাট আস্তে আস্তে যতই আদান বাড়ে বিভব পার্থক্য ততই বাড়ে। আর আমরা বলতে পারি যতই আদান বাড়ে ততই বিভব পার্থক্য বাড়ে। এবার কথা হচ্ছে প্রাবল্যের দিকে, এখানে কোন দিকে দেখি তোমরা বলো তো। এই ঋণাত্মক আদানের উপর তড়িৎ বল কাজ করবে, এটা চুম্বক বল। এখানে ধনাত্মক আর এই ঋণাত্মক আর ধনাত্মকের লেয়ারের কারণে এখানে একটা তড়িৎ বল উৎপন্ন হবে। যেহেতু বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে মানে তড়িৎ বল উৎপন্ন হবে। আগে দেখছিলাম তড়িৎ বলের দিকটা কোন দিকে, এখন আমার তড়িৎ বলের দিকটা কোন দিকে হবে বলো তো। এখানে তড়িৎ বলের দিকটা কোন দিকে হবে বলো তো। এখানে চুম্বক বল FM উপরের দিকে, তড়িৎ বলের ডিরেকশনটা কোন দিকে হবে?
এফ ই এর ডিরেকশনটা কোন দিকে হবে? এফ ই ইকুয়ালস টু হচ্ছে কিউ ই, এটার ডিরেকশনটা কোন দিকে হবে, উপরে নাকি নিচে, একটু বলো তো। এফ ই এর ডিরেকশনটা কোন দিকে হবে বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি সেম। তাহলে আমরা বলতে পারি কি, এবারে যেহেতু আধানটা ঋণাত্মক, এই ঋণাত্মককে এ মাইনাস ধাক্কা দিবে, এই প্লাস টেনে নিবে, এক কথায় তার দিকটা হবে নিচের দিকে, এফ ই ইকুয়ালস টু কিউ ই। তাহলে আমরা বলতে পারি আবার আগের মতো, যতই আমার আধান বাড়বে ততই প্রাবল্য বাড়বে, যতই প্রাবল্য বাড়বে তড়িৎ বল বাড়বে, আর চুম্বক বল তো ফিক্সড, তড়িৎ বল বাড়তে 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 যখন যাইয়া এফ এম ইকুয়ালস টু এফ ই হবে, ওই মুহূর্তে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য যেটা পাবো, ওই বিভব পার্থক্যকে বলা হয় হল বিভব পার্থক্য। আর এই যে প্রক্রিয়া, মানে এতক্ষণ যে আলোচনা করলাম, এই যে প্রসেসটা, এই প্রসেস বা প্রক্রিয়া বা এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হয় হল প্রভাব। এটাকে বলা হয় কি? হল প্রভাব। আর বিভবটাকে বলা হয় হল বিভব বা হল বিভব পার্থক্য। এতটুকু ক্লিয়ার হলে এনাফ, আর লাগবে না। আজকে আমাদের অনেকটুকু হয়েছে, এতটুকু হইলে আজকে এনাফ। বলো আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, যদিও আজকে একটু বেশি টাইম নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তো তাও হচ্ছে আমাদের কথা হচ্ছে, আমি চাইছিলাম হল বিভবের বেসিকটা মাথায় ঢুকাইতে, আমি একটু স্লোলি বলছি, কারণ এই জায়গায় অনেকেই ঝামেলায় পড়া, অনেকেই জিনিসগুলো বুঝে না। তো আমি চাইছি তোমাদেরকে প্রপারলি বোঝানোর জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝছো কিনা বলো তো? পুরা জিনিসটা ক্লিয়ার কিনা একটু বলো। এবার তুমি বই পড়লেও সমস্যা হবে না, তবে হল বিভবের যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে বেসিকটা ক্লিয়ার কিনা, হল বিভবের বেসিকটা ক্লিয়ার কিনা সেটা বলো। ওকে, যেহেতু বেসিক ক্লিয়ার, আজকে আর কন্টিনিউ না করি। আর আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা বই থেকে যে কাজটা করবে, শুরুতে যে হোমওয়ার্কগুলো দিছি, হোমওয়ার্কগুলো দেখে নিবা। তারপর হচ্ছে আমাদের যে হল বিভব, আমরা অ্যাম্পিয়ারের সূত্র পড়াইছি, বই থেকে অ্যাম্পিয়ারের সূত্র দেখে নিবা। আর হল বিভবের যে শুরুতে আমরা যে বেসিকগুলো বলছি, এই বেসিকগুলো বই থেকে দেখে নিবা। নর্মালি তুমি বই থেকে দেখলে জিনিসটা খুবই বাজে লাগতো, মানে এলোমেলো লাগতো। এখন আশা করি যদি বেসিকটা ক্লিয়ার থাকে, আগে এই বেসিকটা ক্লিয়ার করবা, বাসায় প্রয়োজনে এটা হাতে এঁকে আবার প্র্যাকটিস করবা, তারপর যেয়ে বই পড়বা। আমি আবারও বলতেছি, এটা ক্লিয়ার করা ছাড়া বই পড়বা না, কিচ্ছু বুঝবা না। এটা ক্লিয়ার করবা। এবার তুমি যে বই পড়ো দেখবে যে তোমার কাছে ইজি মনে হচ্ছে, কারণ বইতে জিনিসটা গুছিয়ে লেখা নেই। তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত। সবাই অনেকক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।